3 মাস চলে, আর এই কয়দিনেই নকশি হাসপাতালে গিয়েছে 5 বার। জহির একরকম জোর করেই তাকে হাসপাতালে নিয়ে যায় প্রতিবার। মনে মনে বিরক্ত হয় নকশি। তার মনে হয় এত আদিক্ষেতা না দেখালেও হয়, এই বাচ্চা দুনিয়ায় না থাকলেই ভালো হবে। রেগে একবার শিফার সামনে বলেই ফেলেছিল কথাটা। আহসানুল্লাহও সামনেই ছিল তার। কথাটা শুনে তখন শিফা অনেক বুঝিয়েছে তাকে। এমন কখনো বলিস না নকশি, তোর কাছে সব অসহ্য লাগছে এই সন্তানের কারণ। তোর আরেকটা সন্তান তোর থেকে দূরে আছে বলে তোর ধারণা এই বিয়ে, এই সন্তান, এইসবই তোকে আলতার থেকে আলাদা করে দিচ্ছে। এসব তোর মনের ভুল ধারণা। আলতাকে তোর কোন একদিন দূরে পাঠাতেই হতো। তুই নিজেও তোর জীবন নিয়ে উপলব্ধি করছিস জীবনের প্রতিষ্ঠিত হওয়া কত জরুরি। তুই কি চাস না তোর মেয়ের তোর মতো জীবন না কাটুক? আহসানও যোগ করলো, তোকে যদি আবার বিয়ে নাও দেওয়া হতো তখনও আলতা দূরে যেত পড়াশোনা করতে, জীবনে উন্নতি করত, প্রতিষ্ঠাতা হতো। তারপর তাকে বিয়ে দিয়ে ঠিক স্বামীর ঘরে পাঠাতে হতো। তখন কি তুই মেয়ের শ্বশুরবাড়ি থাকতি? না, তোকে ছেড়ে গিয়ে আলতা নিশ্চিন্তে সংসার করত। কিন্তু এই যে তুই এখন কারো স্ত্রী হয়েছিস, তোর মাথার উপর ছাদ হিসেবে জহির আছে, এটাই একটা সময় তোর মেয়ের স্বস্তির কারণ হবে। কারণ এখন আলতার জীবন শুধু তোর মধ্যে সীমাবদ্ধ থাকলেও আর কদিন পর তেমন নাও থাকতে পারে। মেয়ে বড় হচ্ছে, তার জীবনে তুই, আমরা ছাড়াও কেউ এসে জায়গা করে নেবে। সে নিজ ইচ্ছায় নিজ পছন্দে কাউকে আপন না করলেও আমরা বছর কয়েক পরে তাকে কারো হাতে তুলে দিব। তখন তার ভয় থাকবে না তোকে নিয়ে। আর এই যে অনাগত সন্তান, এও তো ওর একসময় শান্তি সুখের কারণ হবে। এখন মুখে উল্টা বলে ফেলিস না, পরে আফসোস না হয়। আল্লাহ তাআলা কখন কার কোন কথাটা কবুল করে নিবেন তা কিন্তু আমরা মানুষরা জানি না, তাই মুখে যা ইচ্ছা বললেই চলবে না। আহসান তার শিফা সেদিন এমন আরও অনেক কথা বলেছিলেন নকশিকে। মন কিছুটা শান্ত হয়ে এলেও পুরোপুরি স্থির হতে পারেননি। খুব করে আজকাল বায়না করছে ঢাকায় যাবে। জহিরও ভেবেছিল নিয়ে যাবে, কিন্তু আলতাই বারণ করেছে। শীত শুরু হয়েছে সবে, কিন্তু এ মাসের শেষেই তার 4 দিনের ছুটি মিলেছে টিউশনি থেকে। স্টুডেন্টের পরিবার ট্যুরে যাচ্ছে বলে আলতার সুযোগ মিলেছে। এদিকে কোচিংয়েও সে শিশিরকে দিয়ে কথা বলিয়েছে ছুটির জন্য। সেমিস্টার শেষ হয়েছে বলে ছুটিটাতে সমস্যা হবে না, ফিরেই পড়াশোনাগুলো কমপ্লিট করে নিবে। শিফা মামি যেদিন জানিয়েছিল তার মায়ের প্রেগন্যান্সির খবরটা, সেদিন আলতা কেঁদেছিল আকাশ পাতাল এক করে। তারপরের কয়েকটা দিনও তার কেটেছিল জরাগ্রস্তের মতো। দেখতেই মনে হতো জীবন্ত কোনো লাশ বুঝি আলতা। শিফার সাথে কথা বলার সময় কোনোভাবে শিশির জানতে পারল নকশি প্রেগনেন্ট, আর সে কথা আলতাও শুনেছে। এর পরের সময়গুলোই আলতার জীবনে চমৎকার এক সময় এসেছিল। শিশির একদিন বিকেলে হঠাৎ করে এসে হাজির হলো হোস্টেলের সামনে। আলতার সেদিন টিউশন ছিল না বলেই বই নিয়ে বসেছিল। পড়ায় মন ছিল না, দৃষ্টি ছিল জানালা দিয়ে বাইরের নীলাভ আকাশের সাদা একগুচ্ছ ভেলার মতো মেঘের ওপর। শুভ্র সাদা সেই মেঘের ভেলা যেন আটকে গিয়েছিল অসীম আকাশের সেই একটুখানি জায়গাতেই। আলতা দেখছিল আর ভাবছিল তার জীবনটাও কি এমনভাবে কোথাও আটকে যেতে পারে না, যেখানে সে নিশ্চিন্ত মনে একটা জীবন কাটিয়ে দিতে পারবে, যে জীবনে থাকবে না আপন মানুষ হারানোর যন্ত্রণা, মনের বিপরীত কোনো সিদ্ধান্ত, শুধু থাকবে প্রিয় মানুষগুলোর আনাগোনা আর সুখের নীড়ে রাত্রি যাপন। আলতার ভাবনা আরও প্রসার হওয়ার আগেই তার ফোনের টোন বাজল। শিশিরের নামটা ভেসে উঠল ফোনের পর্দায়। কোলের ওপর রাখা বইটা বন্ধ করে ফোন ধরতেই শিশির বলল, পোশাক বদলে বাইরে আয়। শুয়ে বসে পড়ার কারণে পরনের জামাটা কুঁচকে ছিল আলতার। শিশিরের কথা শুনে বুঝল কোথাও যেতে হবে, কিন্তু ইচ্ছে করল না জিজ্ঞেস করার কোথায় যাবে। আলতা জামা বদলে তুলে রাখা জামাগুলো থেকে একটি ভালো সুতি জামা পরে নিল। চুলগুলো বেনি করে একপাশে নিল, আর বাইরে হালকা শীত শীত লাগে বলেই পাতলা শাল চাদরটা লম্বা ভাঁজে হাতে ফেলে রাখল। শিশিরের সাথে বের হলে তাকে কখনো 1 টাকার খরচও করতে হয় না বলে পার্স ব্যাগটা সে সাথে নিল না, তবে মোবাইলটা নিতে হলো। গেট পেরিয়ে বের হতেই দেখা গেল রাস্তার কিনারায় অস্থিরভাবে পায়চারি করছে শিশির। হাঁটার সময় তার বাঁ হাতটা বারবার ঘাড়ের পেছনে নিয়ে ঘষছে। হঠাৎ দেখলে মনে হবে ছেলেটার বুঝি ঘাড়ে ব্যথা হয়েছে। আলতা বোঝে শিশির ভাই যখন কোনো বিষয়ে চিন্তিত থাকে তখন এমন করে, আবার রেগে গেলেও তার হাতটা ঘাড়ে চলে যায়।
আলতা রাস্তা পেরিয়ে ওপাশে যাওয়া ধরতেই শিশির ইশারা করলো তাকে দাঁড়াতে। শিশির এলো রাস্তা পার হয়ে। তারপরে সে সিএনজি নিল ধানমন্ডি লেকে যাওয়ার উদ্দেশ্যে। দুপুরের পরের সময়টা এই শীত আগমনীর সময়ও কেমন ঝিমিয়ে পড়া মনে হলো আলতার। সে সিএনজিতে বসে অনুভব করলো আজ শিশির ভাই অপ্রস্তুত অবস্থায় আছে। কিছু কি হয়েছে বাড়িতে, অথবা শিশির ভাইয়ের সাথেই? আলতা ভাবতে থাকে আরও অনেক কিছু, কিন্তু মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করে না। সিএনজি যখন গন্তব্যে পৌঁছলো তখন আলতার ফোনটা বেজে উঠল মৃদু স্বরে। রিং ভলিউম কম থাকায় আলতা নিজেই খেয়াল করতে পারেনি প্রথমে। সিএনজির ভাড়া শিশির মিটিয়ে আলতাকে বলল, ফোন ধর। সে ফোন তুলল। শৈলী আপা কল দিয়েছে। তিনি রুমে ফিরে আলতাকে না পেয়ে জানতে চাইলেন কোথায় সে। শিশিরের সাথে এসেছে শুনে আর কোনো প্রশ্ন করলেন না। আলতাকে নিয়ে শিশির লেকের পাড়ে হাঁটতে থাকলো। হাঁটার এক পর্যায়ে সুন্দর সবুজ ঘাস দেখে বলল, বসি এখানে। আলতা অবাক হলো। শিশির ভাই তাকে জিজ্ঞেস করছে এখানে বসবে কিনা। বিস্ময় ভেতরে হা হয়ে গেল আলতার মুখ। আচ্ছা। হোস্টেলে কিংবা ঢাকার রাস্তায় যেমন শীতের আমেজ টের পাওয়া যায় না, এখানে তেমন লাগলো না আলতার। বিকেল এখনো গড়ায়নি, অথচ এখনই বাতাসে সে হিম টের পাচ্ছে। শীতল এক স্পর্শ বাতাসের সাথে এসে গায়ে লাগলো তার। সে আনমনেই ভাবতে লাগলো এখানে আসার কারণ কি হতে পারে। কোনো দুঃসংবাদ আছে কি? ভয় লাগলো এবার একটু একটু, কিন্তু তার ভয়কে হাওয়ায় উড়িয়ে দিয়ে শিশির বলল, ফুপু আমাকে মিস করিস না আলতা? আলতা পাশ ফিরে তাকালো শিশিরের দিকে। চোখে তার অশ্রুর চিহ্ন নেই, তবে হঠাৎই বিষণ্ণতা এসে ঝুপ করে বসে পড়ল। সে মনকে বোঝালো প্রকাশ করিস না দুঃখ দুর্বলতা। মন শুনল না, কিছুটা সে উত্তর দিল, করি তো। তুই কি মন থেকে মানতে পেরেছিস ফুপু আমার বিয়েটা? না মানার কিছুই নাই শিশুর ভাই। আমি নিজেই তো আমাকে সব রকম জোর করে বাধ্য করছি বিয়ে করার জন্য। তুই নিজেকে একলা ভাবিস না আলতা। ফুপু আমার খুব কষ্ট পান তোর জন্য। তুই মন খুলে তোর কষ্টগুলো বলে দে না আমায়। কি কথার মাঝে কি বলল শিশির তা বুঝি নিজেও জানল না। আলতার চোখের বিষণ্ণতায় এবার হাহাকারও যোগ হলো। শিশিরের মুখের কথা আর চোখের আকুলতা তাকে আরও একটু বড় করে দিল এই মুহূর্তে। সে নিজেকে আরও একটু সামলে নিয়ে বলল, আমার আবার কষ্ট কি? কথাটা বলতে গিয়ে যতখানি ঠোঁট প্রশস্ত হলো আবার ততখানি কান্নার প্রলেপ পড়ল ঠোঁটের কোণে। কি এক অদ্ভুত দুঃখ বিষাদে ছেয়ে আছে তার মন। তা শিশির যত বুঝতে পারছে ততই উদ্বিগ্ন হয়ে উঠছে। আলতা আরও বলল, আমার বিয়ে নিয়ে আমার একটুও কষ্ট নেই। আমার সন্তান আসবে, মানে আমার আরো ভাই বোন হবে, তাতেও আবার কোনো কষ্ট নেই। আমার আব্বার বাড়ি আমি কখনো আপন মানুষ হয়ে থাকতে পারবো না, তাতেও কোনো কষ্ট নেই। আমার নিজের বলতে কোনো বাড়ি নেই, তাতেও কোনো কষ্ট নেই শিশির ভাই। আমার শুধু কষ্ট হয় দিন শেষে আমার একান্ত বলে আমার আম্মা থাকবে না মনে পড়লেই। আমার জীবনে আম্মার একচ্ছত্র অধিকার থাকলেও আম্মার জীবনে আর কখনো আমার একলার অধিকার নেই, এটা মনে পড়লেই কষ্ট হয় আমার। আমি আর কখনো আমার অসুস্থতার রাতগুলোতে মাথায় হাত রাখতে আম্মার কোল পাবো না। আমি আমার দুঃখ সুখের সময়গুলোতে না জানালেও আম্মাকে আমার পাশে পাবো না। আর আমার ছোট্ট দুনিয়ায় আর আম্মা আমার একার নয়, ভাবতে গেলেই আমার কষ্ট হয়। আমার আব্বা আছে তবু আমি একা, আমার আম্মার আছে তবুও আমি একা। এমনটা কেন হলো শিশির ভাই? কেন তোমাদের মতো আমার আব্বা আম্মা একসাথে হলো না আমার, বলো না? একের পর এক কী বলে চলছে আলতা তার নিজেরও খেয়াল রইল না। কখন যে সে হাঁটু মুড়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল তার হুঁশ রইল না। শিশির স্থবির অপলক চেয়ে আছে আলতার দিকে। সে একটুও চেষ্টা করল না কান্না থামানোর। তার মনে হলো এই অশ্রু বিসর্জনই আলতার ভেতরের গুমোট হাওয়া দূর করবে। তাকে একটু একটু করে শক্ত করার জন্য হলেও ভেতরের দুর্বলতাকে কান্নার রূপে বেরিয়ে যেতে দেওয়া দরকার। বিকেল গড়িয়ে সন্ধে ছুঁই ছুঁই। আলতা কাঁদছে আর শিশির নিষ্পলক চেয়ে আছে। সময়টা কেটে যাচ্ছে, সাথে যাচ্ছে বিষাদের মেঘ। এই মেঘ বৃষ্টি হয়ে ঝরলেই দৃষ্টিগোচর হবে মেঘের আড়ালের সূর্যরশ্মি। আলতা যখন কান্না থামার অবস্থায় তখন সে ঘাড় উঁচিয়ে তাকায় শিশিরের দিকে। শেষ মুহূর্তের কান্নাও তখন থেমে গেল শিশিরের চাহনি দেখে।
এক দৃষ্টিতে তাকিয়ে আছে শিশির তার দিকে। চোখের পলক একটুও কাঁপছে না তার। আরও কিছুটা সময় শিশির চুপচাপ তাকিয়ে প্রশ্ন করল। হয়েছে? কি? বোকার মতো প্রশ্ন করল আলতা। তোর দুঃখ বিসর্জন? বাবা, এমন কান্না জুড়ে দিলি যেন আমি তোকে তুলে এনেছি। এখনই বুঝি খুন করব, আর এই ভয়ে, মৃত্যু ভয়ে কেঁদে মরছিস? লজ্জা পেয়ে গেল আলতা। সে কখন থেকে হাঁটুতে মুখ গুজে কান্না শুরু করলো আর থামার কথাই ভুলে গেল। শিশির বলল, তখন কি বলছিলি? তোর নিজের বাড়ি নেই, তোর আপন কেউ নেই, আর কি কি যেন বললি? ভ্রু কুঁচকে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করতে লাগলো শিশির। আলতা বুঝে গেল এতক্ষণ কান্নার জন্য সে যে কত বড় ভুল কথা বলে বসেছে শিশির ভাইয়ের সাথে। শিশির আরও কিছু বলতে শুরু করতেই দেখল ফোন বাজছে তার। সোহা কল করেছে, কিন্তু সে ফোন তুলে বলল, একটু বাইরে আছি সোহা, তোমাকে পরে কল দেই। ব্যাস, দুঃখ বিসর্জনে 16 কলা পূর্ণ করে নতুন দুঃখ যোগ দিল আলতার মনে। শিশির ভাইয়ের মুখে এই একটা নাম শুনলেই তার সকল দুনিয়াদারি জ্বালিয়ে দিতে ইচ্ছে করে। সোহাকাই একদম খুন করে ছাই চাপা না মাটি চাপা দিতে ইচ্ছে হয়। শিশির তাড়া দিল আলতাকে ফিরে যাবে বলে। আলতা বসা থেকে উঠল মুখ গোমরা করে। শিশির ভাবল হয়তো কান্নাকাটির জন্য এখন মুখ এমন করে আছে। সে আর ঘাটালো না তাকে, শুধু বলল, আওলাদ চাচাকে বারণ করেছি তোকে ছুটিতে নিয়ে আসতে। আলতা বড় বড় চোখ করে তাকালো শিশিরের দিকে। আব্বা আসবে তাকে নিতে, তিনি না আসলে সে গ্রামে যাবে কার সাথে? এদিকে আম্মার সুস্থতার জন্য হলেও তাকে এই ছুটিতেই যেতে হবে একবার। কিন্তু তার ভাবনা প্রশস্ত হওয়ার আগেই শিশির আবার বলল, আমি বাড়ি যাব আগামী সপ্তাহে, তোর ছুটির সময়। আলতা মনে মনে খুশিই হলো শিশির ভাইয়ের সাথে যাবে বলে, কিন্তু আবারও শিশির তার আনন্দকে মাটি করে বলল, সোহা, অনুও যাবে আমাদের বাড়িতে বেড়াতে, তাই তখনই তোকেও সাথে নিয়ে যাব। আনন্দে মনটা যখন পাখির মতো ডানা মেলে ওড়ার প্রস্তুতি নিল, ঠিক তখনই শিশির কাঁচি হাতে ঝট করে কেটে দিল তার ডানা দুটি। উড়ন্ত মনটা মুখ থুবড়ে পড়ে গেল আকাশ থেকে সোজা মাটিতে। সন্ধ্যের পর হোস্টেল থেকে বের হতেই দেখা গেল কালো শার্টের ওপর কালো রঙের হুডি গায়ে শিশির দাঁড়িয়ে আছে। তার হাতে একটা ব্যাগ থাকলেও সেটা যে কাপড়ের নয় তা বোঝা যাচ্ছে। বাড়ি আসা যাওয়ার জন্য এই সুবিধা তাকে কখনো পোশাক আশাক নিয়ে ভাবতে হয় না। যা বাড়িতে আছে সেখানে তাই পরবে, আর এখানে যা আছে তা এখানে পরবে। কিন্তু তার পেছনেই দেখা গেল দুই বান্ধবীকে, একজন জিন্স বুটের সাথে হাফ লং কুর্তির ওপর হুডি, হাতে তার ট্রলি ব্যাগ, আর অন্যজন সালোয়ার কামিজ পরা, সাথে শাল ছড়িয়ে নেওয়া কাঁধের ওপর। আলতা খেয়াল করেছে সোহা আজ একটু বেশি সাধারণ মেয়েলি সাজে আছে। অন্যান্য সময় তাকে দেখা যায় প্যান্ট, কুর্তি, কাফতার মানে ওড়নাবিহীন পোশাকেই বেশি পরতে দেখা যায়। তার মনে হলো সোহা মেয়েটা পরিবেশ বুঝে চলতে পারে খুব, কিন্তু অনু একদমই ভিন্ন। তার কোনো বাজ বিচার নেই পরিবেশ পরিস্থিতির। সব জায়গাতেই কেমন মেয়েলি আচরণকে ইগনোর করে। ছেলেদের মতো চলাফেরা, কথাবার্তা, এমনকি সিগারেট খাওয়ার ব্যাপারেও সে ছেলেদের টেক্কা দিতে চায়। আলতার মনে হয় এই মেয়েটা গ্রামে গেলে ভীষণ রকম একটা ঝামেলা হবে। ইতোমধ্যে সে একটু একটু টের পেয়েছে মেয়েটা শরৎ ভাইকে কল দেয় মাঝে মধ্যে। সে এক মুহূর্ত কল্পনা করে মেয়েটিকে শরৎ ভাইয়ের সাথে, সাধারণ, শান্ত, গম্ভীর শরৎ ভাই, তার পাশে উচ্ছৃঙ্খল, উড়নচণ্ডী, বেয়াদব, সিগারেটখোর অনু, আর তাদের সামনে রাগী বড় মামি। ইয়া আল্লাহ, কল্পনাতেই তো আলতা ছোটখাটো একটা ঝড়ের আভাস পায়। বাস্তবেই যদি এই মেয়ের সাথে শরৎ ভাইয়ের কিছু একটা হয়, তাহলে তো বাড়িতে ধ্বংসলীলা ঘটবে। আতঙ্কে শিউরে ওঠে আলতা। তওবা করে মনে মনে একথা সে আর ভুলেও ভাববে না। আলতাকে দেখে শিশির এগিয়ে এসে তার হাত থেকে ব্যাগটা নেয়। কিরে, এত কি নিয়েছিস? ব্যাগ ভারী কেন? কয়েকটা জামা আর বই। বই মানে? যাচ্ছিস 4 দিনের জন্য, বই কি সবই নিয়েছিস সাথে? অবাক হয়ে প্রশ্ন করে শিশির। সত্যি আলতা বই, নোটস, খাতা কলম মিলিয়ে অনেক কিছু নিয়ে নিয়েছে ব্যাগে। আসলে সে গ্রামে গিয়ে কোথাও বের হবে না বলেই ঠিক করেছিল। প্রথমে তো শিশিরদের বাড়িতেই যাবে, তাই বুদ্ধি করে বই নিয়েছে,
পড়ার বাহানায় সে 4টা দিনের বেশিরভাগ সময়ও বাড়িতে থাকতে চাইছে। সেখানে রাতে জয়তুন মামির সাথে ঘুমাবে, দিনটা বইয়ে মুখ গুজে কাটিয়ে দিবে। জহির কাকার বাড়ি সে যাবে মায়ের সাথে দেখা করতে। সেখান থেকে বইগুলোর বাহানাতেই ফিরে আসবে সে। হয়তো আব্বাও তাকে বাড়ি নিয়ে যেতে চাইবে, সেখানেও সে গিয়ে আবার বইয়ের বাহানায় ফিরে আসবে। বিধ্বস্ত মন জানে না আগামী সময়গুলো তার কেমন কাটবে, তবুও পূর্ব প্রস্তুতির নামে কিছু বাহানা সে প্রস্তুত করে নিচ্ছে সাথে। শিশির একবার আলতার মুখের দিকে তাকালো ঝাড়ি মারবে বলে, কিন্তু ফ্যাকাশে মুখটার দিকে চেয়ে তার সম্ভব হলো না। শিশিরের বান্ধবীরা বলেছে তারা ট্রেনে করে যাবে, তাই ট্রেনের টিকিট কেটে রেখেছে শিশির আগেই। কথা ছিল দুজন ছেলে বন্ধুও যাবে, শেষ মুহূর্তে এসে ভিন্ন কাজে দুজনকে ব্যস্ত হতে হয়েছে, তাই শুধু মেয়েরাই যাচ্ছে। রিক্সা করে কমলাপুর যেতে হবে বলে শিশির 2টো রিক্সা ডাকলো। আলতা একবার অনু আর সোহার সাথে কথা বলে নিয়েছে। রিক্সা ডাকতেই শিশির বলছিল অনু আর সোহা একটাতে বসতে। আলতা তো একদমই কিছুই চেনে না আর বাচ্চা মানুষ, তাই শিশিরের সাথে রাখতে চাইল। অনু বরাবরই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, তার অজানা নয় আলতার প্রতি শিশিরের অনুভূতি। বন্ধুকে একটু জ্বালানোর সুযোগ পেয়ে অনু বলল, আয়শা আমার সাথে আসো এই রিক্সায়, সোহা তুই শিশিরের সাথে যা। আলতার ফ্যাকাশে মুখ এবার একদমই রক্তশূন্য হয়ে উঠল। অনু দেখল যে একবার আলতা আরেকবার শিশিরের মুখটা। মজা পাচ্ছে সে, কিন্তু সোহা বলল, আয়শা শিশিরের সাথে যাক, আমি আর তুই। তুই চুপ কর তো। বলেই অনু আলতাকে নিয়ে রিকশায় উঠে গেল। রেল স্টেশনে পৌঁছে শিশির চেক করলো ট্রেন আসেনি, 8 ঘন্টার মতো লেট হবে আরও। তা দেখে শিশির টুকটাক শুকনো খাবার কিনে আনলো। আলতা প্ল্যাটফর্মের চারপাশে চোখ বুলিয়ে দেখছিল। তার পাশেই সোহা আর অনুও ছিল। আলতার ডান দিকে কিছুটা অংশ খালি এবং তার একটু দূরত্বে একটা 27-28 বছর বয়সী লোক দেখতে ভদ্র মতন বারবার আলতাকে দেখছিল। লোকটার পোশাক দেখে ভদ্রলোক টাইপ মনে হলেও চোখের দৃষ্টি কুৎসিত। আলতার পরনের ওড়নাটা গলার সামনে থেকে একটু সরে যাওয়ায় যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে তাকে। অনেকটা সময় ধরেই একটু সিগারেটে শুকটান দেবার ইচ্ছে হচ্ছিল অনুর, কিন্তু আলতার সাথে থাকায় সে নিজেকে সংযত রাখতে চাইছিল। কিন্তু এবার আর একদমই পারছে না বলে একটু দূরে সরে সিগারেট বের করলো গলায় ঝুলানো তার ছোট ব্যাগটি থেকে। লাইটার জ্বালিয়ে মুখের কাছে নিতেই সে একবার আলতাকে দেখছিল, মেয়েটা আবার দেখে ফেলে কিনা। চোখে আটকায় লোকটা নিজের জায়গা থেকে সরে একদম আলতার গা ঘেঁষার চেষ্টা করছে। লোকটার হাতটাও যে বারবার নাড়াচাড়ার নামে আলতাকে ছোঁয়ার এক অভিনব চেষ্টা চালাচ্ছে, তা আর বুঝতে দেরি হয়নি অনুর। বলা যায় সে এই মুহূর্তগুলোর সাথে আরও বছর কয়েক আগেই পরিচিত হওয়ায় তার বুঝতে অসুবিধা হয়নি। হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলে ঝড়ের বেগে গিয়ে দাঁড়ালো আলতার পাশে, আর সাথে সাথেই কলার চেপে ধরে কষিয়ে এক চড় বসিয়ে দিল লোকটার গালে। ঘটনার আকস্মিকতায় লোকটা এবং আলতা সোহা কিছু বুঝে ওঠার আগেই অনু এলোপাতাড়ি কয়েক লাথি আর ঘুষিও মেরে বসল। মিনিট খানেকের মধ্যে জায়গাটিতে ছোটখাটো ভিড় জমতে শুরু করলে লোকটা ফাঁক খুঁজে দৌড়ে পালায়। সব দেখে হতভম্ব হয়ে পড়ে আলতা আর সোহা। তবে জমে ওঠা ভিড়ের পুরুষেরা অনেকেই ঘটনা আঁচ করে নিয়েছে ততক্ষণে। কেউ কেউ তো খিস্তি দিয়ে বলতে লাগলো, শালারে ধৈরা আরও কিছু দিতে পারলে ভালো হইতো। কেউ কেউ আবার অনুর দিকে তাকিয়ে বিড়বিড় করেই বলে উঠল, এটা মেয়ে না অন্য কিছু। কেমন করে এমন তাগড়া যুবককে কাত করে ফেলল। শিশির আসতে আসতে ঘটনার কিছুই দেখতে না পেলেও আলতার রক্তিম মুখ দেখে ভরকে গেল। ট্রেন ছাড়ল সন্ধ্যা 7টায়। 8 ঘন্টার জায়গায় 1 ঘন্টা বিলম্বে ট্রেনে চড়ল শিশির আলতারা। এক বগিতে মুখোমুখি 2 দিকে তারা 4 জন এবং বিপরীত দিকে 3 সদস্যের এক পরিবার। শীতের রাত ঢাকার দিকটায় খুব একটা আধার চোখে না পড়লেও শহর ছেড়ে বের হতেই রাতের ঘনত্ব আর শীতের মাত্রা টের পেল প্রত্যেকে। সোহা গ্রামে যাবে ভেবেই ভারী সোয়েটার ব্যাগে নিয়েছে, কিন্তু সালোয়ার কামিজের সাথে মিলিয়ে গায়ে শাল জড়িয়েছিল। কিন্তু এখন এই শীতের মাত্রা তার গায়ে কাঁপন তুলল।
আধো আলোয় শিশির তা খেয়াল করেই বলল, সোহা, তুমি জ্যাকেট সোয়েটার কিছু পরে নিলে না কেন? এখন তো শীতে কষ্ট পাবে। এর পরের পুরো রাস্তা আর আমাদের গ্রামেও কনকনে শীত সইতে পারবে না। তাই তো দেখছি। আমার ব্যাগটা নামিয়ে দাও তো শিশির, জ্যাকেট আছে একটা ওপরের দিকে, সেটাই পরে নেব। আলতা বসেছিল শিশিরের পাশেই। সে কথাগুলো শুনে একবার শিশিরের দিকে ফিরে তাকালো। তার মনে হলো আজ এদের সাথে তার না গেলেই ভালো হতো। শিশির ভাই তারই পাশে বসে অন্য একজনের প্রতি যত্ন দেখাচ্ছে। এটা যেন তার গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। শীত তো তারও খুব লাগছে, তার নিজেরও খুব কাঁপুনি দিচ্ছে শরীর। কই এসব তো চোখে পড়ে না লোকটার। মনে মনে ক্ষোভ ঝাড়লেও তা বেড়ে ওঠার আগেই শিশির কথা বলল, আলতা, তোর শালটা দে তো। বলার সাথে সাথেই শিশির নিজের হুডিটা খুলে আলতার দিকে এগিয়ে দিল। অবাক হয়ে তাকিয়ে রইল সোহা আর অনু। এই ছেলেটা এত কেয়ারিং কেন আলতার প্রতি? তার এত যত্ন দেখেই সোহার মনে হয় জীবনে এমন একজন মানুষ প্রত্যেকটা মানুষের থাকা দরকার। আলতা শাল খুলবে কি খুলবে না ভাবতে ভাবতেই শিশির হুডিটা তার কাঁধে রেখে বলল, শালটা দে তো, আমি শীতে কাঁপবো এখন তোর জন্য। ধমকবিহীন শিশির ভাইকে আলতার অচেনা লাগে। এখন এই ধমক শুনে মনের সকল হিংসা যা সোহাকে নিয়ে হচ্ছিল তা উবে গেছে। আপাতত ভালো লাগায় শীতের মাঝেও উষ্ণতা অনুভব হচ্ছে তার। হুডি পরে ওড়না দিয়ে মাথা গলা পেঁচিয়ে বসেছে আলতা, আর শিশির তার শাল জড়িয়ে সিটে হেলে বসেছে। রাত পেরিয়ে ভোর হওয়ার আগেই ট্রেন পৌঁছল নির্দিষ্ট স্থানে। ভোর হতে আরও অনেক বাকি। অনু তার হাত ঘড়িটায় সময় দেখে আটকে উঠল। ও মাই গুডনেস, রাত 3:55 শিশির। এই মেয়ে দুটোকে নিয়ে গ্রামের ভেতর কি করে যাব এখন? আমি শুনেছি শীতকালে ডাকাতি হয় খুব। আর থামে অনু। সোহা ব্যগ্র গলায় প্রশ্ন করে, আর কি? আর মেয়েদের পেলে ধর্ষণও করে। নাটকীয় ভঙ্গিমায় অনু বলতে শিশির বলল, যেভাবে বলছিস মনে হচ্ছে মেয়ে শুধু ওরা দুটোই, আর তুই একটা পুরুষ। তার চেয়েও কম নই। আজ যা ঘটতে যাচ্ছিল, আমি যদি এদের মতো মেয়েটাই হতাম তো তোর আয়শা। আলতা হঠাৎ অনুর হাতে হাত চেপে ধরল। সে চাইছে না শিশির ভাই এখন কিছু জানুক। আপাতত বাড়ি যাওয়া হোক। শিশিরও ফোন হাতে কাউকে কল করায় ব্যস্ত থাকায় কথাটা খেয়াল করেনি। প্ল্যাটফর্মের প্রতিটি বাতি কুয়াশায় ঢাকা পড়েছে বলেই হয়তো আলোর মাঝেও পুরো রেল স্টেশন আবছা অন্ধকারে ডুবে আছে। আশেপাশে মানুষ বলতে 2-4 জন চোখে পড়ছে, সেই সাথে 2 জন নৈশ প্রহরী এক কোনায় বসে গল্পে মশগুল। শিশির দুবার ফোন করতেই শরৎ ধরল। ভাই সরি, এত রাতে জাগালাম। আসলে একটা বিপদে পড়ে গেছি। ভাই তুমি একটু রেল স্টেশনে আসতে পারবা? কি বিপদ শিশির? তুই না সকালে বাড়ি আসার কথা? ঘুমের রেশ কাটেনি এত রাতে শিশিরের কল পেয়ে ভরকেছে শরৎ। নিজেকে ধাতস্থ করতে সময় লেগে গেল তার কিছুটা। শীতের রাতের শেষ প্রহর, কুয়াশার চাদরে ঢাকা গ্রামের পথঘাট। হাড় কাঁপানো শীত বুঝি এ সময়টাতেই বোঝে মানুষ। লেপের উষ্ণ ওম ছেড়ে বাইরে বের হওয়ার মতো নির্বুদ্ধিতা কজন আর করে? শিশিরও চায়নি এবেলায় ভাইয়ের সাধের ঘুম নষ্ট করে তাকে শুভ্র ধোয়ার মতো কুয়াশা ঘেরা পথে ডেকে আনতে। নিতান্তই বাধ্য হয়ে ডাকা, আর তা শরৎও বুঝে গেল। সে নিঃশব্দে উষ্ণ বালাপোষ ছেড়ে উলের মোটা সোয়েটার গায়ে দিয়ে মাফলার জড়িয়ে নিল গলায়। লুঙ্গি পরে ঘুমায় সে রাতের বেলায়, তা বদলে প্যান্ট পরল। শরৎ কখনোই মাফলার দিয়ে বা মাংকি ক্যাম্পে মাথা ঢাকতে পারে না, কিন্তু এই ভোরে কনকনে ঠান্ডা আর কুয়াশায় মাথা জমে যাবে তাতে কোনো সন্দেহ নেই। বাধ্য হয়ে গলার মাফলার পেঁচিয়ে কুয়াশা থেকে মাথা বাঁচাতে কালো ক্যাপটা পরে বের হলো। মনে পড়ে গেল গত শীতের আগে কেনা এই ক্যাপটা অলির পছন্দের। ক্যাপটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড মৌন কল্পনায় বিভোর থেকে আবার চুপচাপ ফোন আর মানিব্যাগটা পকেটে ঢুকিয়ে মনে করার চেষ্টা করলো টর্চটা কোথায় আছে। টেবিলের ড্রয়ারেই পাওয়া গেল সেটা। তারপর অতি সন্তর্পণে পেছনের দরজা দিয়ে বের হয়ে বাইরে থেকে তালা মেরে দিল। সামনের দরজা দিয়ে বের হতে গেলেই মা টের পেয়ে যাবে। সামনের দরজাটা লোহার হলেও জং ধরায় ক্যার ক্যার শব্দ করে খুলতে লাগাতে গেলেই। তাই এই পেছন পন্থায় বাড়ি ছাড়ল শরৎ।
বাড়ির মূল গেটের তালা খুলে বেরোবার সময় একটু শব্দ হলেও ঘরের ভেতরে ঘুমে মগ্ন কারো ঘুম ভাঙার কথা নয়। বাড়ি থেকে রেল স্টেশন মানে অনেকটা পথ। বাজার পথে গেলে এই রাতে অটোতে কমপক্ষে 20 মিনিট লাগবে, কিন্তু অটো পাবে কোথায়? আর যদি ঘুরপথে পাশের গ্রাম হয়ে ক্ষেত খামার দিয়ে যায় তখনও ঝামেলা, নদী পার হতে হবে। এ রাতে মাঝি পাবে কোথায়? নৌকা তো ঘাটেই আছে, এপারে ওপারে দুদিকেই। অনেক ভেবে গ্রামের ভেতর দিয়েই গেল শরৎ। পাক্কা 15 মিনিট পর নদীর পাড়ে এসে মনে হলো এত বড় ভুলটা না করলেও হতো। উত্তরে হাওয়া আর কুয়াশার দাপট গরম কাপড় ভেদ করে শরীরকে অবশ করে দিচ্ছে। নৌকা বাওয়া তার মতো আনাড়ি মানুষের পক্ষে একদমই বোধহয় সম্ভব নয়। এদিকে ফোনটা আবারও বেজে চলছে। ফোন বের করে ধরতেই বলল, ভাই তুমি না হয় একটু এসো কষ্ট করে, সিরাজ ভাইকে ফোন দিয়ে শুধু অটো নিয়ে আসতে বলো। মেয়েগুলোকে পাঠিয়ে দিই, আমি হেঁটে চলে আসবো পরে। মেয়েগুলো? আটকে উঠেছে শরৎ। মেয়েগুলো মানে কি শিশির? ভাই আলতারা আসবে বলেছি না। শরৎ জানতো আলতা আসবে এই সপ্তাহে, আর তাকে তার বাবা আনবে। কিন্তু শিশিরের কথা শুনে মনে হলো আলতা ছাড়া আরও কেউ আছে তার সাথে। প্রচণ্ড শীতের মাঝেও তার আচমকা অস্থিরতায় গা গরম হয়ে গেল। দ্রুত নৌকায় চড়ে আশপাশে একবার তাকালো। মাঝি তো দূর, আসার পথে 2-4টে শিয়ালের ডাক শুনলেও সেগুলো চোখে পড়ল না। নদীর তীর জুড়ে কাশফুলের মেলায় কোথাও কোনো জন্তু আছে বলে মনে হচ্ছে না। সে বাঁধা নৌকার ছইয়ে খুঁজে দেখল বৈঠা আছে কিনা। সামনেই পেয়ে গেল সেটা। আর নৌকা কার শরৎ জানে, সকালে তাকে জানিয়ে দিলেই হবে। খুঁটি থেকে নৌকা ছাড়িয়ে বাওয়া শুরু করতেই টের পেল সে আপাতত শান্ত নদীটাতেই নৌকা বাইতে তার জান লেগে যাবে। যেখানে মাঝি এই নীরব না অতি চওড়া নদীটা পার করতে 7-8 মিনিট লাগায়, শরতের লাগলো 20 মিনিট। তার মাঝে শিশির আরও একবার কল করেছিল। শরৎ শুধু বলেছে সে নদী পার হচ্ছে, ব্যাস। শিশির আর অপেক্ষা করেনি স্টেশনে। 3-3টে যুবতী মেয়েকে সাথে নিয়েই গ্রামের পথে ঢুকল। উদ্দেশ্য শরৎকে যেন নৌকা পেয়ে আবারও পথ না চলতে হয় এদিকটায়। শরৎ নদী পার হয়ে দেখল তার ভাই 2 হাতে 2 ব্যাগ, কাঁধেও ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, তার ওপর শাল গায়ে, যেটা তার নিজের নয় বলেই দেখা যাচ্ছে। আর শরৎ বৈঠার সাথে ধস্তাধস্তি চালিয়ে নদী পার হতে গিয়ে গা গরম হয়ে ঘেমে যাবার জোগাড়। সে নৌকা থেকে না নেমে বৈঠা দিয়েই কোনো মতে নৌকাটা আটকে রাখার চেষ্টায় বলল, দ্রুত উঠে পড় তোরা। শিশির এগিয়ে এলো প্রথমে। নৌকার কোনায় পা রেখে একে একে 3টে ব্যাগ রেখে ঠেলে সামনের দিকে সোহাদের ডাকলো। শরৎ তখনও মেয়ে 3টির দিকে ঠিকঠাক তাকায়নি। আধার ফিকে হয়ে গেছে, তবুও কুয়াশায় সবটা আবছা। প্রথমে আলতা, তারপর অনু এবং সবশেষে সোহা এসে উঠল নৌকায়। আলতার উঠতে সমস্যা হয় না, অনু অনেকটা শক্ত পুরুষদের মতো নাটলেই উঠে গেছে। একমাত্র সোহায় নৌকা পা রাখতেই তা পা হড়কায়। পরিপরি করেও শিশিরের বাহু ধরে সামনে নিল নিজেকে। আধো ফ্যাকাশে আধারেই বুঝি আলতার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে দেখল ঘটনাটুকু। তাতেই ভেতরের মন নামক অদৃশ্য বস্তুটা জ্বলে উঠল। ভাগ্যিস শীত বলে নদীর পানি কম আর পানির ঢেউয়ের স্তব্ধতা ছিল, তাই কাদামাটিতে মাখামাখি হয়নি পা কারোরই নৌকায় উঠতে গিয়ে। শিশির নৌকাটা টেনে অনেকটা সামনে রেখেছিল, তাই কাদাটুকু তার পায়েই বিদ্যমান। সে এবার নৌকাটা পানির দিকে ঠেলে উঠে বসল। সে উঠতেই শরৎ নিজের পরনের সোয়েটার খুলে ধরিয়ে দিল শিশিরকে। শিশির নিতে না চাইলে ধমকে উঠল, শীতে কি অবস্থা টের পাচ্ছিস? চুপচাপ গায়ে দে, এটা আমার নিচেও আর একটা ভারী লং হাত গেঞ্জি আছে। শিশির তৎক্ষণাৎ নিয়ে গায়ে দিল সোয়েটারটা। আলতা নির্বিকার বসেছিল নৌকায়। অনুরও তেমন ভাবের পরিবর্তন নেই, তবে সোহা ছটফটিয়ে ওঠা টের পাচ্ছিল সবাই। তার মনের অবস্থা তখন চঞ্চল। ঘোর কুয়াশায় মাখামাখি ভোরের পূর্বাভাস, পাশেই পছন্দের পুরুষ আর তার অব্যক্ত অনুভূতির অস্থিরতা, সব মিলিয়ে তার তখন নেচে ওঠার মতো অবস্থা। হিম শীতল নদীর জলেও হাত ডুবাতে সে কাঁপছিল না, ভয় পাচ্ছিল না। কখনো পানি ছুঁয়ে দেখছে, ঠোঁটে মুচকি হাসে, সেই হাসিতে তার চোখও হাসছে, অথচ এই হাসির সাক্ষী কেউ হতে পারছে না। নৌকা এবার শিশির বাইছে শরতের সাথে। ভাইয়ের অবস্থা যে নাকাল
সে আগেই বুঝতে পেরেছে। দুই ভাই মিলিয়ে তাল মিলিয়ে বৈঠা ধরায় অল্প সময়ে পাড়ে এসে ভিড়ল তারা। এবার একটা নৌকা বেঁধে প্রথমে শরৎ নেমে মেয়েদের নামতে বলল। এরপরই এগিয়ে ব্যাগ দুটো নিজের হাতে নিতেই শিশির বলল, ভাই আমি নিতে পারবো। ব্যাগ দুটো মূলত আলতা আর সোহার। অনুর ব্যাকপ্যাক ছোট এবং সেটা তার কাঁধেই, তাই সেটা কাউকে দেয়নি সে। শিশির আপত্তি করায় শরৎ একটা নিল, অন্যটা শিশির। শরৎ হাতে টর্চ জ্বালিয়ে সরিষা ক্ষেতের আইল দিয়ে এগিয়ে যেতে লাগলো। তার পেছনে আলতা, অনু আর অনুর পেছনে সোহা। শিশিরের প্রায় পাশাপাশি হয়ে আসছে সোহা, তাও যেন নজর এড়ায় না আলতার। বুকের ভেতরটা কি আবার ফুলে ফেপে উঠেছে। এবার বুঝি চোখ দুটো আর্দ্র হবার উপক্রম। 5 জনের ছোটখাটো একটা দল যখন বাড়ির গেইটে এসে উপস্থিত, তখন কানে এলো দূর থেকে ভেসে আসা আজানের সুর। শরৎ গেটের তালা খুলে সবাইকে ভেতরে যেতে বলে সে নামাজের জন্য চলে যাচ্ছিল। শিশির তাকে থামিয়ে আবার সোয়েটার ধরিয়ে দিল। সে তো এখনই ঘরে ঢুকে কম্বলের তলায় ঢুকবে, কিন্তু ভাই এই শীতে নামাজে যাবে। শরৎ বিনা বাক্যে সোয়েটার গায়ে দিয়ে চলে গেল। যাওয়ার সময় নিজের ঘরের চাবি দিয়ে বলল, কাকিকে ডেকে ওদের ঘরে দিয়ে তুই আমার ঘরে শুয়ে পড়। রাতভর ছটফট করেছে নকশি, তবুও চোখের পাতা দুটি অল্প সময়ের জন্য বন্ধ রাখতে পারেনি। আজ রাতটা অস্থিরতা তাকে প্রায় অসুস্থ করে তুলেছে, পুরনো স্মৃতির ভাঁজে ডুবে। মনে পড়ে যায় আলতা গর্ভে থাকা অবস্থায় প্রথম 4টা মাস সে এমনই করে রাত জেগেছে, অস্থিরতায়, অসুস্থতায়। তখন বারবার ভেবেছে আওলাদ চলে আসুক তার কাছে, যে করেই হোক। তখন সে কত কত নির্ঘুম রাত নিঝুম মাস্টার বাড়ির উঠোনে হেঁটে হেঁটে পার করেছে। কখনো কখনো জয়তুন রাত জেগে বাথরুমে গেলে তাকে দেখে বকাবকি করতেন। সবসময় বলতেন, পোয়াতি মানুষ, রাত বেরাতে একা বাইর হইস না। খারাপ লাগলেও দোয়া দরুদ পইরা ঘরেই পইরা থাকবি। কখন যায় না কোন সময় কিসে আসর করব, তাইলে কিন্তু পেটেরটা টিকব না। কত কিছুর বদ নজর লাগে, আর যদি তেনাগো নজর পড়ে বোন, তাইলে কিন্তু তোরও ক্ষতি হইব। তখন সে নিজের পাশে আওলাদকে পাওয়ার জন্য অস্থির হতো। তার একলা জীবনে ভরসার একটা হাত পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ছটফট করত। আজও করেছে ছটফট, আজও গর্ভে একটা শিশু। তবে আজকের অস্থিরতা, কাতরতা কোনো ভরসার হাত কিংবা মাথার ছাদের কথা ভেবে নয়, আজকে শুধুই তার প্রথম সন্তানের কথা ভেবে। নকশি ঘুমায়নি, তার সাথে ঘুমায়নি জহিরও। রাতভর কখনো মাথায় হাত বুলিয়েছে, কখনো পানি খেয়েছে, কখনো বা হাড় কাঁপানো শীতে উষ্ণ বালাপোষ ছেড়ে স্ত্রীকে নিয়ে ঘরের সামনের বারান্দায় পায়চারি করেছে। একটুও বিরক্ত না হয়ে রাত পার করে ভোরেই বেরিয়ে গেছে মাস্টার বাড়ির উদ্দেশ্যে। আলতার আজ সকালে আসার কথা। তারা পৌঁছতে আর কতক্ষণ, সে কথাটা জানতে এসেছে আহসানের কাছে। আলতার ফোনে কয়েকবার কল দিয়েও তাকে পায়নি বলে আবার মনে মনে ভাবছিল, আলতা যদি তার বাড়ি না যেতে চায়। মনের ভাবনায় সে যুক্তি মিলিয়েছিল বিয়ের রাতের কথা ভেবেই। মেয়েটা তার মায়ের সুখের কথা ভেবে তাদের বিয়েটা দিলেও মনের ভেতর চাপা যন্ত্রণার জন্যই সে রাতে গ্রাম ছেড়েছিল। জহিরের মন বুদ্ধিসম্পন্ন বলেই সে ভেবে রেখেছে আলতা এলে নিজে এসে বাড়ি নিয়ে যাবে। কিশোরী মেয়ে, তার ভাবাবেগ যথেষ্ট কাঁচা। সে সবটাই মন থেকে ভেবে কষ্ট পাবে তা যেন বুঝতে সমস্যা হয় না জহিরের। শিশিরদের বাড়িতে ঢুকেই জহিরের দেখা হলো প্রথমে শিফার সাথে। সে সালাম দিয়ে আলতার কথা জিজ্ঞেস করতেই শিফা বলল, আজানের সময় এসেছে শীতে কাঁপতে কাঁপতে, তাই এসে সাথে সাথে ঘুম দিয়েছে, এখনও ওঠেনি। তার মানে 8 ঘন্টার মতো হবে ঘুমিয়েছে। এখনও চারপাশ কুয়াশায় ঢাকা, ভোর হলেও বোঝার উপায় নেই যেন। কিন্তু নকশি তো অস্থির হয়ে আছে। সে কথা শিফাকে বলতে বলতেই শিফা বলল, ফোন করেন, আমি কথা বলি। জহির তাই করল। শিফা কথা বলে জানালো মেয়েটা মাত্রই ঘুমিয়েছে, এখন উঠলে শরীরটা আবার খারাপ করে। এরপর আর কথা থাকে না। নকশি নিজের মনকে বুঝিয়ে নিল, ভাবিও বলল আলতা উঠলেই যেন তাকে পাঠিয়ে দেয়। শিফা আশ্বস্ত করলো সে পাঠাবে, প্রয়োজনে নিজেই নিয়ে যাবে ও বাড়ি। মাত্র তো কয়েকটা বাড়ি পরেই জহিরের বাড়ি। সকাল 10টার ওপার, ঘড়ির কাঁটা তখন সূর্যটা একটু জোর দেখিয়ে শীত কুয়াশাকে দূর করল। কাঁচরঙা রোদ্দুরে তখনও তেজ তেমন নেই, তবুও শীত বুড়িকে হালকা উষ্ণ করতে বদ্ধপরিকর।
দরজা জানালা বন্ধ থাকায় জানালার ফাঁক গলে একটুখানি সূর্য রশ্মি সরু হয়ে পড়েছে আলতা রঙা মুখটাতে। সারা শরীরের কম্বলের উষ্ণতা ঘুমটাকে কিছুতেই পাতলা হতে দিতে চাইল না। কিন্তু শিশির তো আর শীতমহলে উষ্ণতা নয়, বরং শীতের রাতের হিম হয়ে আলতাকে জ্বালিয়ে খেতে সদা প্রস্তুত। সোহা অনু তখনও গাঢ় ঘুমে। যখন শিশির জোরে হাঁক ছেড়ে আলতার নাম ধরে ডাকছে, আলতা ডাক শুনেও ওঠার প্রয়াস দেখায় না, অথচ শিশিরের ডাক বন্ধ হওয়ার নামটি নেই। কিন্তু তার চেঁচামেচিতে অনুর ঘুমটা ভেঙে চুরমার হয়ে যাওয়ায় সে তার স্বভাবসুলভ আচরণে গালি দিয়ে বসল। শালা শিশির চুপ কর, একটু শান্তিতে ঘুমাতে দে। ভোরের ফকফকা সকালটা মুহূর্তেই ছাই রঙা মেঘে অন্ধকার হয়ে গেছে শিশিরের। পাশেই যে তার পিতৃ মহোদয় দাঁড়িয়ে আছেন কড়া নজরে তাকিয়ে। ব্লু জিন্স পরা, এর ওপর সাদা কটন হাফ স্লিভ লং কুর্তি, তার ওপর হুডি পরা অনু, পায়ে তার সাদার মধ্যে কেটস। বাঁ হাতে ব্রাশ করতে করতে সে শিশিরদের উঠোন ছেড়ে এবার গেটের কাছে গেল। চোখ জোড়া বিস্ময়ে অভিভূত। কুয়াশায় বাড়ির পাশের পথটা এখনো হালকা ঢেকে আছে। ঘড়িতে তখন 10টা বেজে গেছে। বাড়িতে সকলেই তখন শিফার বাইরের চুলায় আগে যেটা নকশি ছিল সেখানে বসে ভাপা পিঠা খাচ্ছে। একমাত্র অনুই সবার পেছনে পড়েছে। তার কারণ অবশ্য সে অনেকটা সময় আহসানুল্লাহর সাথে গল্প করেছে। সকালে যখন শিশির ডাকাডাকি করলো আলতাকে, তখন অনুর ঘুমে ব্যাঘাত ঘটায় তার স্বভাবসুলভ আচরণে কিছু অসঙ্গত শব্দ উচ্চারিত করেছিল, যা বাড়ির বড়রা প্রত্যেকেই শুনেছে এবং শিশির তার পাশেও বাবাও শুনেছে বলে ভয়ে লজ্জায় প্রায় কুঁকড়ে গিয়েছিল। কিন্তু মিনিট কয়েকের মাঝেই অনু যখন ঘর ছেড়ে বের হলো, তখন সে অতি নম্রতায় সালাম দিয়েছিল আহসানকে। আহসানুল্লাহ এক পলক মেয়েটির দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিয়েছিলেন। শিশিরের মেয়ে বান্ধবীরা আসবে জানত, কিন্তু তাদের পোশাক পরিচ্ছদ এমন হবে তা তার ধারণার মধ্যে ছিল না। যদিও মেয়েটি একদম অশালীন কোনো পোশাক পরেনি, তবুও পরিবেশ অনুযায়ী এই গ্রামে জিন্স পরা মেয়ে দেখলে সকলেই নাক কুচকাবে, সুযোগ পেলে কথা রটাবে। আহসান আর সেখানে দাঁড়াতে চাচ্ছিল না, কিন্তু অনু নিজেই ডাকলো। আঙ্কেল, আপনি নাকি ঢাবিতে পড়েছিলেন? আহসান থামল। তার পড়াশোনা, তার বিশ্ববিদ্যালয় নিয়ে কথা উঠলেই সে নস্টালজিক হয়ে পড়ে। স্মৃতি হাতড়ে দুর্বল হয়। কত কি যে সেই পড়াশোনায় ফেলে এসেছে। অনুর এই এক প্রশ্নই তাদের আলাপের কারণ হলো। কয়েক মিনিটের মাঝেই দেখা গেল অনু চোখে মুখে পানির ঝাপটা দিয়ে এসেই বসে পড়ল শিশিরদের বারান্দায়। জোর করেই আহসানকে বসালো সে ভার্সিটি সম্পর্কে জানবে বলে। তাদের পড়াশোনাকালীন সময়কার কথা। বাড়িতে তখন শিফার পিঠা বানানোর আয়োজন চলছিল। আলতা ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে গিয়ে বসলো চুলার পাশে। শিফা প্রথম পিঠা চুলা থেকে নামিয়েই আলতাকে দিয়ে বলল, মামাকে নিয়ে আয়। আলতাও মামির কথা মতো লক্ষ্মী মেয়ে হয়ে প্রথমে মামাকে পিঠা দিয়ে শরৎ ভাইকে ডেকে আনলো। শিশির নিজেই ততক্ষণে কয়েকটা জল চৌকি পেতে দিল উনুনের কাছেই। একে একে সেখানেই শিশির, সোহা, শরৎ আর আলতা এসে বসলো পিঠা খেতে। এভাবেই রান্নাঘরে বসে একসাথে সবাই মিলে পিঠা খাওয়ার আয়োজন ভীষণ উপভোগ করছে সোহা। তখনও অবশ্য অনুর কথা শেষ হয়নি। আহসান পিঠা খাওয়ার কথা বললে সে কিছু না বলে খুব স্বাভাবিকভাবে আহসানুল্লাহর প্লেট থেকেই ভেঙে নিয়ে মুখে দিল। অবাক হয়ে দৃশ্যটুকু দেখল আহসান। তার মনে হলো মেয়েটি পোশাক পরিচ্ছদ কিংবা আচরণে যতখানি উচ্ছৃঙ্খল, তার মনটা ততটা নয়। মেয়েটার মধ্যে মেকি নকল কিছুই নেই, না কোনো রাগঢাক। অল্প সময়ে আহসানের মনে এই মেয়েটা জায়গা করে নিয়েছে মেয়ের মতো করে। আর তাদের কথাবার্তার মাঝেই অনু ব্রাশ না করেই পিঠা খেয়ে ফেলেছে, তাই এখন সে ব্রাশ নিয়ে বেরিয়েছে। নিজের বাড়িতে বদ্ধ ঘর, আধুনিক বেসিনের সামনে দাঁড়িয়ে আয়না দেখতে দেখতে ব্রাশ করা মেয়েটা প্রকৃতির সাথে মিশতে পারে খুব বেশি উৎফুল্ল হয়ে উঠল। সকালের পিঠা পর্ব শেষ হওয়ার পর শরৎ আর আহসানুল্লাহ দোকানে চলে গেছে। শিশিরও বেরিয়ে পড়েছে বন্ধুদের সাথে দেখা করতে। বাড়িতে ছিল শুধু 5 জন, জয়তুন, শিফা আর আলতারা। শিফা কয়েকবার আলতাকে খেয়াল করলো। মেয়েটার পরিবর্তন চোখে পড়ার মতো। ছোট থেকে আলতা ছিল একদম চঞ্চল, অবাধ্য আর ছটফটে। অনেকটা
চড়ুই পাখির মতো ফুরুত করে এদিক ওদিক ছোটা, সুযোগ পেলেই মার্বেল খেলতে বেরিয়ে পড়া, সবাইকে বিরক্ত করা, এসবেই তার স্বস্তি ছিল। তারপর হুট করেই একদিন মায়ের বিয়ে নিয়ে একটা ভাবনা মাথায় ঢুকলো। এরপরেই মেয়েটা শান্তশিষ্ট আর কেমন পরিণত হয়ে গেছে মনে হলো। কিন্তু এবার তো এসে আরও বেশি চুপ লাগছে মেয়েটাকে। কষ্ট হচ্ছে শিফার আলতাকে এভাবে দেখতে। তাকে তো সেই ছটফটে আলতা হিসেবে দেখতেই ভালো লাগে শিফার, যে আলতার শিশিরের হাতে মার খেয়ে এসে নাক মুখ ফুলিয়ে মামার কাছে নালিশ করত। শিশিরকে তার বাবা কিংবা শরতের হাতে ধোলাই করবে বলে বিড়বিড় করে পণ করত আর মামিকে বলতো, মামি তুমি আজকে একটুও ধরবে না শিশির ভাইকে? কাকের বড় শিশির ভাই মারুক মামা তাকে। কত শত অভিযোগ করে শিশিরকে মার খাওয়াতে উঠে পড়ে লাগতো এক সময়। আলতার মুখের দিকে তাকালেই শিফার বুকটা ভারী হয়ে আসে। জহির ভোরে এসে বলে গেছে নকশির শরীরটা ভালো না, তার ওপর মেয়ের জন্য অস্থির হয়ে আছে। সে নিজেও কলে কথা বলতে গিয়ে বুঝতে পেরেছে নকশির অবস্থা, তাই ভাবছে কিছু একটা বলে আলতাকে জহিরের বাড়ি এখনই পাঠাতে হবে। শিফার মনে হলো কথাটা সে গুছিয়ে বলতে পারবে না। সে জয়তুনকে বলল, ভাবি আলতাকে ওই বাড়ি যাইতে বলার দরকার নাই, নকশি রাতভর ঘুমায় না, ওর জন্য অপেক্ষা করছে। হ গো শিফা, আমিও ভাবতেছি কখন যাইব মাইয়াটা। আলতার মুখটা দেখছোস, রংটা কেমন জানি হইছে, আর মুখটাতেও আনন্দের ছাপ নাই। মামাইয়া জীবনেও এতটা দিন কেউ কাউরে সাইরা থাহে নাই। ভাবি আপনি বইলা দেখেন ও যায় কিনা। জয়তুন শুনেই এগিয়ে গেল আলতার দিকে। উঠোনের যেখানটাতে শিউলি গাছ, সেখানে বসেছিল আলতা, সোহা আর অনু। তিনজনেই মাটিতে নেতিয়ে পড়া শিউলি কুড়াচ্ছে। ভোরে উঠে শিশিরে সিক্ত শিউলি কুড়ানো আলতার খুব পছন্দ, কিন্তু আজ তো ভোর কেটেছে ঘুমের রাজ্যে, তাই এখনই তার এগুলোকে দেখে তুলতে ইচ্ছে হলো। তাকে দেখে বাকি দুজনও বসে গেছে। যদিও অনুর এসবে আবেগ নেই খুব একটা, কিন্তু শিশির না আসা অবধি তাদের পক্ষে বাইরে বের হওয়া সম্ভব নয়। কিন্তু সোহা খুব উপভোগ করছে বিষয়টা। সে অতি উৎসাহ নিয়ে তুলছে ফুলগুলো, যেমনটা আলতা করছে। জয়তুন এগিয়ে গেলেন তাদের দিকে, মনোযোগে তিনটি মেয়েকেই দেখলেন। অনুকে তার বিশেষ পছন্দ নয় তার পোশাক আশাক আর ঠোঁটকাটা কথাবার্তার জন্য, তবে সোহাকে তার বেশ পছন্দ হয়েছে। একদম কোমল নরম মনের মেয়ে, সেই সাথে কথাবার্তা আচরণ সবেতেই মিষ্টি মেয়েলি ব্যাপার আছে, যা অনুর মধ্যে নেই। তার ওপর সোহার ব্যবহারে বোঝা যায় না সে শহুরে আর কতটা পয়সাওয়ালা। মেয়েগুলোকে দেখতে দেখতেই আলতার সামনে এসে দাঁড়ালেন তিনি। ক্ষীণ স্বরে ডাকলেন, আলতা। ফুল কুড়িয়ে হাতে তুলতে তুলতেই জবাব দিল, কি মামি? মার কাছে যাবি না? হাত থামলো আলতার। সে মামির দিকে মুখ তুলে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। হাতের সব ফুল ঝেড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। একটুখানি হেসে বলল, হ্যাঁ মামি যাব, তুমিও যাবা? জয়তুন কি একটুখানি বুঝল আলতার সংকোচ। উঠোনের অন্য প্রান্তে দাঁড়িয়ে শিফাও বুঝল আলতার মন। সে এগিয়ে এসে জায়ের উদ্দেশ্যে বলল, চলেন ভাবি সবাই মিলে যাই, পরে আলতা না হয় থাকবো, আমরা চলে আসব। আলতা না হয় থাকবো কথাটা আলতার কেমন যেন লাগলো। সে মায়ের কাছে থাকতে চায়, কিন্তু কার বাড়ি গিয়ে থাকবে? জহির কাকার বাড়িতে সে কবার পা রেখেছে তাতেই সন্দেহ। সেখানে গিয়ে থাকবে কি করে? আবার মনে হয় মায়ের এ সময় মায়ের সাথে দুটো রাত থাকতে না পারলে তারই যে কষ্ট লাগবে। সময় তো পেরিয়ে যাচ্ছে তার ছোট্ট জীবনটা থেকে। কদিন পর আর এই সুযোগটা নাও আসতে পারে। শিফার কথায় জয়তুন সহমত হলেন, তাই সাথে করে সোহা আর অনুকেও নেওয়া হলো জহিরের বাড়িতে। আওলাদের গরুর খামারে আজকাল উন্নতি দারুণ হচ্ছে। সে সুযোগ বুঝে সদরে কৃষি সমিতির মাধ্যমে এক ট্রেনিং সেন্টার থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণও নিচ্ছে। কাজকর্মে শুধু মাছ চাষেই এখনও খুব একটা লাভ হচ্ছে না তার, বাকি দিকগুলোতে উন্নতি চোখে পড়ার মতো। আজ সকালে ঘুম থেকে উঠেই খামারের দিকটা দেখে শুনে কর্মচারীদের বলল 5 কেজি দুধ একদম আলাদা করে দিতে। খামার থেকে বেরিয়ে বাড়ির পাশের সৈয়দের কাছে গেল ভালো গুড় মিঠাইয়ের জন্য।
ভালো গুড়ের ব্যবস্থা করে বউকে পিঠার চাল যা গতকাল গুঁড়ো করে এনেছে বাজার থেকে সেগুলো ব্যাগে ভরে দিতে। বড় ছেলেটাকে ডেকে বলল, গাছে ওঠ, তোর আপার জন্য নারকেল পায়রাতে নিয়ে যাবো। বড় ছেলেটার সাথে সাথে কয়েকটা নারকেল পাড়তেই আওলাদ নিজে দা নিয়ে বসলো নারকেল ছিলতে। তার স্ত্রী শুধু চেয়ে চেয়ে দেখতে থাকলেন সবটা। একটু আগেই তার ছোট ছেলে এসে বলেছে, আব্বাই তো মেলা দুধ আনছে খামার থাইকা, আবার গরু কিনছে সৈয়দ কাকার কাছে। এতগুলো গুড় দেখছি আমি। সেই থেকেই সে রুষ্ট চোখে দেখছে স্বামীকে আর তার কাজবার। মনে মনে রোশানলে পড়তে থাকলেও আপাতত কিছু বলার সাহস পাচ্ছেন না। অনেকদিন আগে স্বামীর হাতে মার খেয়েছিলেন সৎ মেয়েকে দুটো কটু কথা শোনানোতে। সেই থেকে আর বলেন না কিছু, কিন্তু এবার সে শুধু দেখছে আর হিসেব রাখছে। একদিন সুযোগ করে এলাকার মাতব্বর, চেয়ারম্যান সব ডাকবেন। এভাবে যদি ওই এক মেয়েকেই দিতে থাকেন সব, তার ছেলে দুটোর কি হবে তা ভেবেই সে ক্রোধে ফেটে পড়ে। আওলাদ আনন্দ চিত্তে 5টা নারকেল ছিলে নিলেন। কোরানোর কথা ভেবেছিল, পরে ভাবল এগুলো তো নিয়ে দিবে সেই শিফা ভাবির কাছে, সে কতটুকু বানাবে এখন কি করে আন্দাজ করবে। তাই ঠিক করলো ছিলেই নিবে সে, আলতাকে বলে আসবে কষ্ট করে যেন মামিকে কুড়িয়ে দেয় সে। চালের গুঁড়ো বড় এক ব্যাগ ভর্তি নিল, সাথে অন্য ব্যাগে গুড় নারকেল নিল। বাজারের মোড় থেকে অটো আনিয়েছে, সেটাতে ব্যাগ দুটো ভরে অটোতে বসলো। উচ্ছ্বসিত তার চোখ মুখ, আর মাত্র কিছুক্ষণ পরেই মেয়ের সাথে দেখা হবে বলে। প্রথমে ভেবেছিল পিঠার এসব সামগ্রী সে নকশির বাড়ি দিয়ে আসবে, মেয়ে নিশ্চয়ই তার কাছেই থাকবে। কিন্তু পরবর্তীতে কোনো মতে জানতে পারল নকশির গর্ভাবস্থার কথা। এসব তাকে করতে দেওয়া ঠিক হবে না ভেবেই সে একদম গুছিয়ে নিয়ে চলছে শিফার কাছে অনুরোধ করবে বলে। শিফা আহসানরা তার মেয়েকে অবহেলা করে না তা সে জানে, আর সেজন্যই এসব গুছিয়ে নিয়ে চলল মাস্টার বাড়ির উদ্দেশ্যে। চাইলেই বাড়ি এনে খাওয়াতে পারত, তার স্ত্রী বিনা বাক্য ব্যয়ে সব তৈরি করে দিত। কিন্তু এখানে এসে মেয়েটা আদর ভালোবাসায় মেশানো পিঠা পেত না, পেত ওই মহিলার মনে মনে বলা কিছু অভিশাপ মিশ্রিত পিঠা। তার চেয়ে বরং মেয়েটা সেখানে আদর পায়, ভালোবাসায় ডুবে থাকে, সেখানেই থাকুক, সে শুধু চোখের দেখায় সুখ নেবে। অটোতে বসে এসব কথা ভাবতে ভাবতেই চোখ ভিজে এলো অশ্রু জলে। কেমন করে যেন মেয়েটা তার অন্য 2 সন্তানের থেকেও বেশি আদরের হয়ে গেল। অথচ এই মেয়েটার জন্ম, বেড়ে ওঠা কিছুই সে নিজ চোখে দেখেনি। পৌষ শেষের শীতের রাত বড্ড কনকনে, আর এমন কনকনে একটা সম্পূর্ণ রাত নকশির কেটেছে নির্ঘুম ক্লান্ত। আলতার জন্মের সময় তার শরীরটা ছিল তখনও ছোট। বয়সের অপরিপক্কতা আর সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রেও তার শরীরটা ছিল রুগ্ন, কিন্তু তবুও তখন এতখানি কাহিল মনে হয়নি যতটাই পরিপক্ক 34-এ এসে অনুভব করছে সে। এখন তো আরও শক্ত সামর্থ্য হওয়ার কথা ছিল, অথচ হচ্ছে তার বিপরীত। এর মূল কারণই তার মানসিক দুর্বলতা, অস্থিরতা আর দুশ্চিন্তা। ডাক্তার বারংবার বুঝিয়ে বলেছে এমন করেই চলতে থাকলে গর্ভপাত হওয়ার সম্ভাবনা আছে। সব জেনে বুঝেও সে নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না তার প্রথম সন্তানকে ভেবে। তার কেবল মনে হয় মেয়েটা তার এতিম হয়ে গেল। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে সে তার ছোট্ট রাজকন্যাটাকে ফেলে দিয়েছে একাকিত্বের আস্তা বলে। হলদে মিঠে রোদ্দুরে পাটি বিছিয়ে ঘরের বারান্দায় বসে দৃষ্টি ফেলে রেখেছে সে বাড়ির মূল ফটকে। সকাল থেকে জহির জোর করে বার দুয়েক একটা বনরুটি আর দুধে চায়ের পাত্তি দিয়ে খাইয়েছে। সে কিছুতেই আজকাল দুধের ঘ্রাণ সহ্য করতে পারে না বলেই জহির রোজ এমনটা করে। আলতাকে নিয়ে শিফা জয়তুন যখন জহিরের বাড়ি এসে দাঁড়ালো, তখন জহির সবে বাড়ি থেকে বের হচ্ছিল কোনো কাজের উদ্দেশ্যে। আলতা তাকে দেখে সালাম দিতেই জহির এগিয়ে এসে তার মাথায় হাত রাখল। এলি তবে কেমন আছিস রে মা? তোর মায়ের শরীরটা ভালো না, তোর মা সে কি কান্নাকাটি তোর জন্য। ভেতরে যা, সবাইকে নিয়ে যা, আমি ফিরছি একটু পরে। একা একাই কথাগুলো বলে জহির উত্তরের অপেক্ষা না করে চলে গেল। আলতার সাথে সাথে বাকিরাও অবাক চোখে দেখল সবটা।
আলতার মনে হলো জহির কাকা নিজেও ভালো নেই। যে মানুষটা দেখলেই হেসে হেসে কথা বলতো, সেই মানুষটার চোখে মুখে আজ বিমর্ষতা। বাড়ির ভেতরে ঢুকেই নকশিকে দেখা গেল ঘরের সামনে খোলা বারান্দায় দুহাতে মাথা চেপে চোখ বুজে মাদুরের ওপর বসে আছে। আলতা গিয়ে বসল মায়ের গায়ে গা ঘেঁষে, আলতো করে দুহাত জড়িয়ে নিল। আচমকা কারো জড়িয়ে ধরায় মাথা থেকে হাত সরিয়ে তাকাতে চাইলে আলতা আরও ঘনিষ্ঠ হয়ে শক্ত করে ধরল মাকে। চোখের পলকে নকশি ঢলে পড়ল মেয়ের বুকে, ডুকরে উঠল কান্না। আলতাও কাঁদছে মাকে ধরে। সবাই চুপচাপ দৃশ্যটুকু দেখল। জলে ভরে এলো শিফা আর জয়তুনের চোখ। কয়েক মিনিট মা মেয়ের কান্না চলল বিরতিহীন। তারপরে জয়তুন গলা ছাড়লেন। কি গো নকশি, আমরা কি ফেরত যাবো? বড় ভাবের কণ্ঠ কানে আসতেই নকশি আলতাকে ছেড়ে তাদের দিকে তাকালো। তড়িঘড়ি বসা থেকে উঠতে চাইল ভাবিদের জন্য পেরিয়ে আনবে বলে। শিফা তা বুঝতে পেরে বলল, অস্থির হইস না, আমরা এখানেই বসমু। আলতা যা, দুইটা মোড়া আন, মেয়ে দুইটারে বসতে দে। নকশি এবার খেয়াল করলো শোভা আর অনুকে। সে চোখ মুখ মুছে ভাবিদের দিকে তাকালো। প্রশ্ন করতে চাইলে তার দরকার পড়ল না। ওরা শিশিরের সাথে এক বিশ্ববিদ্যালয়ে পড়ে, ভালো বন্ধুত্ব, তাই একসাথে বেড়াতে আসছে। আলতা চিনো তো ওগরে? আলতা ঘরে ঢুকে মোড়া খুঁজে পেল না। সে হাঁক ছাড়ল। আমার মোড়া নাই। নকশি জবাব দিল, মোরা এই ঘরে না, দেখ পাশের ঘরে আছে চেয়ার মোরা। আলতা দুটো মোড়া এনে সোহা অনুকে বসতে দিল। সে এসে পুনরায় মায়ের পাশে বসল। নকশি মেয়েকে দুহাতে ছোট্ট বাচ্চাদের মতো জড়িয়ে ধরল। সবাই মিলে টুকটাক অনেক কথা বলল। তারপর সিপাই তাড়া দিল তার বাড়ি যাওয়া লাগবে, দুপুরের রান্না বাকি, বাড়িতে মেহমান আছে, সাথে ছেলেটাও আসছে। নকশি বলে উঠল, আজ আর যাওয়ার দরকার নেই, এ বাড়িতেই খাবে সবাই। সে জহিরকে ফোন করতে ফোন নিল, সাথে বলল, ভাইকে শরৎকেও বলে দিব এখানে আসতে, আর আব্বাকেও বলবো। সোহা ভ্রু কুঞ্চিত করে তাকালো নকশির দিকে। মানে শিশিরের বাবা আর শরৎ ভাইয়াকে বলবে আসতে, তাহলে শিশির কেন বাদ? সোহার মুখ দেখেই আলতা তার মনের কথা বুঝে ফেলল। সে কিছুটা বাঁকা সুরেই বলল, আমার শিশির ভাইকেই আব্বা বলছে। সবাই একবার আলতার দিকে তাকিয়ে আবার তার দৃষ্টি অনুসরণ করে সোহার দিকেও তাকালো। শিফা মানতে চাইছে না নকশির কথা। তার বাড়ির মেহমান এ বাড়ি এনে খাওয়ানোটা কেমন দেখায়। তার উপর নকশির শরীর তো তারা জানে কেমন। শিফা দনমনো করতে করতে দেখল জহির ফিরেছে, হাতে বাজারের ব্যাগ। তারা তো দেখেছে জহির খালি হাতে বেরিয়েছিল। দুপুর 12টা, মাথার ওপরে রোদ কড়া, তবুও তাপ লাগছে না বলেই মনে হলো সোহার। সে ঘুম থেকে উঠে আর জ্যাকেট পরেনি, শালটা পেঁচিয়েছিল, এখানে সেভাবেই এসেছে। কিন্তু অনু খুব হাঁসফাঁস করতে করতে তার হুডিটা খুলে ফেলল। আলতা একবার তাকালো তার দিকে। লম্বা টিংটিঙে মেয়েটার পরনে এখন জিন্স আর একটা হাফ স্লিভ কুর্তি। বুকের ওপর ওড়না নেই, তবুও হুডিতে যেন খুব একটা খারাপ লাগেনি। কিন্তু এখন তার লজ্জা লাগছে। বাড়িতে জহির কাকা আছে, আবার যে কোনো সময় শরৎ ভাই, শিশির ভাই আর মামাও আসবেন। আলতা মাকে জিজ্ঞেস করে তার একটা ওড়না এনে অনুর সামনে ধরল। অনু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে বলল, এখানে ওড়না ছাড়া দেখলে মানুষ খারাপ ভাবে অনু আপু। অনু কিছু না বলে ওড়না নিয়ে গলায় পেঁচিয়ে বুকের ওপর ফেলে রাখল। সোহা হাসল তা দেখে। অনু আজকাল আলতাকে স্নেহ করে খুব। সেবার আহসান মঞ্জিল যাবার পর আলতা কোনো একভাবে অনুকে প্রভাবিত করেছিল খুব। জহিরের বাড়িতে উৎসব মুখর পরিবেশ হয়ে উঠল আধ ঘন্টার মধ্যেই। শিফা, জয়তুন আর নকশি তিনজনে মিলেই রান্নার কাজে হাত দিল। জহির বাজার থেকে ফেরার সময় মোয়া আর নিমকিও এনেছে, সেগুলো দিয়ে আলতাকে বসিয়ে দিল বারান্দায় পাতা মাদুরে। তিনজনে বসে সেগুলো খাচ্ছে আর জহির তাদের পড়াশোনা সম্পর্কে জিজ্ঞেস করছে। গল্পে গল্পে তারা জানতে পারল জহিরও পড়াশোনা করেছে অনেক, কিন্তু সে তার পরিবারে মা ছাড়া কেউ ছিল না বলে কখনো দূরে কোথাও যেতে পারেনি চাকরির জন্য। তার মা নাকি ভিটেমাটি ছাড়তে রাজি ছিলেন না কিছুতেই। আওলাদ যখন মাস্টার বাড়ি এসে পৌঁছলো তখন দেখল টিনের গেটটাতে বড় তালা ঝুলছে। আওলাদ ভীষণ অবাক হলো তা দেখে। বাড়িতে তো শিশিরও এসেছে।
তাহলে তার মা বাবা কোথায় গেল? কয়েক মিনিট অপেক্ষা করে পাশের বাড়ির এক বৃদ্ধাকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, আহসানের বউ, ভাবিরা সব না জহিরের বাড়ি গেল, নকশিরে দেখবার মনে হয় গেছে। আওলাদের একবার মনে হলো সে জিজ্ঞেস করে, নকশির কি শরীর খারাপ? পরে মনে হলো থাক, মহিলা আবার এদিক ওদিক ছড়ালে কথাটা শুনতে বাজে লাগবে। বাধ্য হয়ে শিশিরকে ফোন করে বলল, বাবা তুমি আশেপাশে থাকলে একটু আসবা? শিশির বাড়ির কাছাকাছিই ছিল, বাড়ির দিকেই আসছিল, তাই আওলাদকে অপেক্ষা করতে বলল। মিনিট 5 ফিরেই সে দেখল আওলাদ কতকে নিয়ে এসেছে। বাড়ির গেটের চাবি আনতে যেতে হবে নকশিদের বাড়ি ভেবে সে বলল, চাচা আসেন, ওই বাড়িই যাই, আপনি তো আলতাকেও দেখবেন। আওলাদ তৎক্ষণাৎ মাথা নেড়ে বলল, না বাবা, তুমি শুধু এগুলো রাখার একটা ব্যবস্থা করো, আমি আবার বিকালে আইসা দেখা যাবো আমার মাইয়ারে। শিশিরের খারাপ লাগলো, লোকটা কতখানি দূর থেকে এসেছে, এখন আবার এভাবেই চলে যাবে। আর আওলাদ সে বাড়ি যাবে না তাও সে বুঝতে পেরে সে বলল, আপনি 5 মিনিট অপেক্ষা করেন, আমি আলতাকে ডেকে আনি আর চাবিটাও নিয়ে আসি। আওলাদের মুখে স্বস্তি ফিরল, খুশি হয়েছে শিশিরের কথায়, তা বোঝাই যাচ্ছে। আসলে সকল কাজ ফেলে এসেছে মেয়েটাকে দেখবে বলে। এখন আবার চলে গেলে সারাদিনও মন লাগত না কাজে, তার ওপর সন্ধ্যায় আবার সব ছেড়ে এতখানি আসতে হতো। শিশির ছেলেটাকে তার খুব ভালো লাগে, মনে মনে দোয়া দেয় সব সময়। শরতের জন্য দোয়া করেন। তার মেয়ের সে বিপদে কত দৌড়ঝাঁপ করল নিজেদের কাজ ফেলে। এমন ছেলে প্রত্যেকটা বাবা মায়ের হোক। রোদ আর শরতের মেঘে আকাশ জুড়ে এক মন ভোলানো খেলায় আজকের দুপুরটা মেতে আছে যেন। জহির পুরনো এক লুডুর বই বের করে দিয়েছে মেয়ে তিনটিকে, তারাও সে খেলায় জমে গেছে। শিশির এসে জহিরের বাড়িতে ঢুকতেই তার কানে এলো আলতার চেঁচানো গলা, আমার আবার ছক্কা উঠছে, সোহা আপু শেষ। শিশির উঠোনে দাঁড়িয়েই তাকালো আলতার দিকে, চেঁচিয়ে কথা বলছে, হাত নেড়ে নেড়ে অনুকে কিছু বলছে। আবহাওয়া গরম নয়, তবুও এখান থেকেই শিশির স্পষ্ট দেখতে পাচ্ছে আলতার গালের পাশ লালচে হয়ে আছে। এমনিতেই মেয়েটার গায়ের রং এত গোলাপি ফর্সা যে দেখলেই মনে হয় কেউ বুঝি মেরে লাল করে দিয়েছে। নিঃশব্দে দাঁড়িয়ে সেদিকে এতটাই মগ্ন হয়েছে শিশির, তার পেছনে যে শরৎ দাঁড়িয়ে আছে টেরই পায়নি। তবে খেলায় মতো তরুণীদের মধ্যে অনু দেখল শরৎকে। সে খেয়াল করলো শরৎ কিছু একটা বলছে শিশিরকে, অথচ সে ড্যাব ড্যাব করে এদিকে তাকিয়ে আছে, যেন কিছু শুনতেই পাচ্ছে না। অনুর পর এবার সোহা আর আলতাও দেখল। সোহার ঠোঁটে মুচকি হাসি, শিশির এখনো সরছে না বলে। আলতাও ঘটনা বুঝতে পেরে ফিক করে হেসে ফেলল। গেটটা একেবারে অল্প জায়গায় নয়, তবুও শিশির গেট যেভাবে ধরে দাঁড়িয়ে আছে তাতে শরৎ ঢুকতে পারবে না। এবার সে বেশ বিরক্তই হলো শিশিরের কাণ্ডে, তাই কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার সুযোগ হওয়ার আগেই শোনা গেল অনুর গলা, ওই শিশির স্ট্যাচু অফ শিশির ফোটা হয়েছিস কেন? পিছনে তো শরৎচন্দ্র দাঁড়াইয়া আছে। ঝরঝরে পরিষ্কার দুপুর, শীত শীত রাত ভোর মাঝামাঝি এমন দুপুর বড্ড স্নিগ্ধ করে মনকে। আজকের দুপুরটা অনেক অনেক দিন পর আলতার কাছে বেশ আনন্দের, স্বতঃস্ফূর্ত লাগছে। সকালের সময়টা ভালো কেটেছে, দুপুরটাও এখন বাবার সঙ্গে বসতে ভালো লাগছে খুব। শিশিরের সাথে একটু আগেই এসেছে সে বাবার সাথে দেখা করতে, প্রায় 30 মিনিট আগের ঘটনা। শিশির যখন জহিরের বাড়ি গেল তখন শরৎও বাড়ি আসছিল। আজ দোকান খোলেনি, সকালেই সে দোকানের বিভিন্ন মাল কিনতে সদরে গিয়েছিল। সবে মাল নিয়ে দোকানে ফিরেছিল, অমনি নকশি কল করে বলল আজ তাদের বাড়ি যেতে। বাড়ির সকলে সেখানে আছে। দোকানের কাজ গুছিয়ে দোকান বন্ধ করতে বেশি সময় লাগেনি। মনে মনে ঠিক করেছে আজ দিনটা ছুটিই থাক, তাই কর্মচারী ছেলেটিকে ছুটি দিয়ে নিজেও ফিরে এসেছে। বাড়ির গেটে এসে ঢোকার পথে শিশিরকে স্তব্ধ হয়ে দাঁড়ানো দেখে সে একবার ডাকল, কিন্তু শিশির বুঝি শুনতেই পায়নি। শরৎ পুনরায় ডাকতে উদ্যত হতেই দূর থেকে অনু চেঁচিয়ে বলল, ওই শিশির স্ট্যাচু অফ শিশির ফোটা হয়েছিস কেন? পিছনে তো শরৎচন্দ্র দাঁড়াইয়া আছে। কথাটা বলতে অনু লজ্জা না পেলেও তখন শরৎ শিশির দুভাই ঠিকই লজ্জা পেল। আলতা অবশ্য জোরে হাসতে গিয়েও হাসি আটকেছে।
আর সোহা তার স্বভাবসুলভ নিঃশব্দ হাসি হেসেছিল। এরপর অনেকটা সময় অনুর দিকে একদমই তাকায়নি। শিশিরও নিজেকে স্বাভাবিক রাখতে চট করে বলে বসল, আওলাদ চাচা আসছে বাড়িতে, চল। এটুকু বলেই আবার বলল, তুই এগিয়ে যা, আমি আম্মার থেকে বাড়ির চাবি নিয়ে আসি। আব্বা এসেছে শুনেই আলতা বেরিয়ে যাচ্ছিল। পরে মনে হলো আম্মাকে বলে যাওয়া উচিত। সে নকশির ঘরের উত্তরের পেছন দিকটায়, যেখানে রান্নাঘর, সেদিকে পা বাড়ালে শিশির বাঁধ সাধল। তুই যা, চাচা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আমি বলে দিল ফুপু আমাকে। তারপরে আলতা এসেছে মিনিটখানেক পর। শিশিরও চাবি নিয়ে হাজির। গেট খুলে দিয়ে আওলাদের আনা ব্যাগ ভর্তি চাল, গুড়, নারকেল সব ঘরে নিয়ে রাখল। তারপর আর সে কোথাও যায়নি, উল্টো নিজের ঘরে ঢুকে নিজের কিছু জিনিসপত্র শরতের ঘরে রেখে এলো। যে কদিন এখানে আছে, মেয়েগুলো যে তার ঘর দখলে রাখবে তা তো জানাই আছে। আওলাদ মেয়েকে পাশে বসিয়ে তার খাওয়া দাওয়ার খোঁজ নিলেন প্রথমেই। পর কিছুটা সংকোচের সাথে জানতে চাইলেন 2-1 দিনের জন্য তার গ্রামে যাবে কিনা। সংকোচ মূলত তার স্ত্রীর করা পূর্ব ঘটনার জন্যই। প্রথমবার তো কত আহ্লাদ করে জোর গলায় আবদার করে মেয়েকে বাড়ি নিয়ে গিয়েছিলেন। কি লাভ হলো? তার স্ত্রী মেয়েটাকে চক্ষুশূল ভেবে কটু কথা শোনালো। সে চেয়েও কথার বান রুখতে পারেনি। এরপর স্ত্রীকে মারধরও কম করেনি। কিন্তু তাতে কি কথাগুলো আর ফিরে আসবে? মনে অনেক স্বাদ নিজের ছেলেদের যেমন সাথে রেখেছেন, তেমন করেই মেয়েটাকেও রাখতে চান। চোখের সামনে থাকবে, ভালো মন্দ নিজে যা খাবে তাই খাওয়াবেন। কিন্তু এই স্বাদ তার আর পূরণ হবার নয়। তাই আজ আর জোর খাটিয়ে কিছু বললেন না। আলতাও বাবাকে কষ্ট না দিয়ে যতটুকু সম্ভব বুঝ দিল সে অল্প সময়ের জন্য এসেছে, আর শহরের 2জন বান্ধবী এসেছে, তাদের সাথেই থাকবে। এ আর বলেনি বান্ধবী দুটো তার নয়। কথায় কথায় আওলাদ জানতে পারল আলতা টিউশনি করে সেখানে। তখনই তার মাথায় আসমান ভেঙে পড়ল যেন। সাথে সাথে বলল, তোর টাকা পয়সা যা লাগবে আমারে বলতে বলছি না, তুই টিউশনি নিলি কেন রে মা? আলতা ক্ষীণ হেসে জবাব দিল, টিউশনি করলে সময়টা ভালো কাটে আব্বা, টাকার দরকার পড়লে আমি নিজেই আপনার ফোন দিব। আওলাদ আশ্বস্ত হতে পারল না। সে আজও আলতার জন্য 1000-2 টাকা এনেছে। কারো কাছে জেনেছে গ্রামের পাশের গ্রামে মেলা হচ্ছে। সেই কথা মাথায় রেখেই 1000 টাকা আর টুকটাক প্রয়োজনের জন্য 1000 বাড়ি এনেছে সে। এমনিতে মাস শেষে ফোন করে আলতাকে তার খরচের টাকা পাঠায় শিশিরের কাছে। আজকে টাকাটা দেখে আলতা নিতে চাইল না। আওলাদ জোর করেই মেয়ের হাতে গুজে দিয়ে বললেন, কারো লগে যদি মেলায় যাওয়ানোর সুযোগ হয়ে যাইস, আমি নিয়ে যাইতাম, কিন্তু আমার তো খামারের তে বাইর হইতে সন্ধ্যা, এরপর বেলা গড়াই তাড়াতাড়ি। অহন দিন ছোট আয়সা মেলায় নিয়ে আবার তোরে দিয়া যাইতে অনেক রাত হইব। আওলাদ কথা শেষ করার আগেই শিশির এসে দাঁড়িয়েছিল তার সামনে। হাতে তার এক কাচের পিরিচে সকালের ভাপা পিঠা, অন্য হাতে 1 গ্লাস পানি। মা বাড়ি নেই, ঘরে কোথায় কি আছে তা সে জানে না। আর আজ বাড়িতে ভাত রান্না হয়নি, তাই এই ভর দুপুরে আওলাদকে সে ভাত খাওয়ার কথা বলতে পারল না। কিন্তু এ সময় একটা মানুষকে একদম না খাইয়ে পাঠাতে ইচ্ছে করল না বলেই ঘরে থাকা পিঠা এনে দিল। কিন্তু আওলাদের কথা শুনে বলল, চাচা মেলায় যাওয়া নিয়ে ভাবতে হবে না, মেহমান এসেছে ঢাকা থেকে, তারাও যাবে, আলতাও তাদের সাথেই যাবে। আওলাদ খুশি হলো শুনে। সে পিঠা খেতে চাইল না, কিন্তু শিশিরের জোড়াজুড়িতে একটুখানি মুখে দিল। আলতার মুখে শুনল আজ ও বাড়ি সবাই খাবে। তাই আওলাদ ফিরে যাওয়ার জন্য উঠল। শিশির আর আলতাও তার সাথে বেরিয়ে পড়ল। আওলাদ বাজারের পথে চলে যেতেই বাড়ির উল্টো দিকে জহিরের বাড়ির দিকে পা বাড়ালো তারা। মাথার ওপর রোদটা মোটামুটি তেজি। আলতার গোলাপি মুখ আরও গোলাপি হলো সেই রোদে। পাশাপাশি হাঁটছে 2জন নিশ্চুপ, ক্লান্ত পথিকের মতো। পৌষের বেলায় উষ্ণ ওম মাখা রোদে হাঁটতে হাঁটতে শিশিরের নজর নিবদ্ধ রইল আলতার মুখে। তার দিকে না তাকিয়েও যেন সে বুঝতে পারছে শিশির ভাইয়ের এই চাহনি। অনুভব করছে ভেতর থেকে এক অবাধ্য কম্পন। ভয় নেই, ভীতি নেই যে মানুষটার পাশে থাকতে। সে মানুষটার দৃষ্টিতেই সে আজ কাঁপছে কেন? আলতা ভেবে পায় না বছর কয়েক আগে যে মানুষটার অনাকাঙ্ক্ষিত স্পর্শ পেয়ে সে গুটিয়ে গিয়েছিল ভেতর থেকে,
সেই মানুষটার জন্যই এখন তার ভেতরের উতাল পাতাল ঢেউ বয়। এ কেমন আজাব শুরু হয়েছে তার ছোট্ট জীবনটাতে। মায়ের দূরত্ব যখন তাকে বিষণ্ণতার এক অকুল পাথারে ফেলে দেয়, ঠিক তখনই আবার এই মানুষটার উপস্থিতি তাকে টেনে হিচড়ে তোলে আনে মহাশূন্যে। হাওয়ায় ভাসিয়ে বিষাদের সাথে আড়ি করায় সেই মানুষটাতেই এখন আবার ভীত হয়ে উঠছে সে। এই আজব ভিন্ন অনুভূতিগুলো তার কিশোরী মনে বিস্তর প্রভাব ফেলছে দিনকে দিন। দুজনে হাঁটতে হাঁটতে কখন যে জহিরের বাড়ির সামনে এসে গেছে খেয়াল করেনি দুজনের কেউই। তারা ভেতরে ঢুকতেই সোহা ডেকে বলল, শিশির, তোমাদের এদিকে নাকি পৌষ মেলা বসেছে, আমরা কি যেতে পারবো? সোহার প্রশ্নটাতে কি যে মিষ্টতা ছিল জানে না আলতা, কিন্তু তার এই মিষ্টভাষিনী মেয়ের মিষ্টি প্রশ্নটা জঘন্য রকম তিক্ত লাগলো। সোহা দেখতে ভীষণ সুন্দর, তার মুখে এক অবর্ণনীয় সৌন্দর্য দেখতে পায় আলতা। পুরো গ্রাম জুড়ে যেখানে কিশোরী আলতার রূপের কথা জনে জনে বলে, ঢাকায় পা দিতেই হোস্টেল ভর্তি নারী মেয়েরা তার গায়ের রং, তীক্ষ্ণ নাসিকা আর টানা চোখ দুটোতে হিংসায় জ্বলে, সেখানে আলতা আজ সোহার উজ্জ্বল অথচ অল্প ফর্সা মুখশ্রীতে হিংসায় পড়ে ক্ষণে ক্ষণে তার দৃষ্টি অনুসরণ করে শিশিরকে। শিশিরের দৃষ্টি ঠিক কেমন থাকে সোহার প্রতি, আর তার মনে বিদঘুটে যে সন্দেহ ঘুরপাক খায় তার ৮০% গাঢ় হয়েছে সোহা আর অনুর মধ্যে তফাৎ সম্বোধন। তার সন্দেহী মন যুক্তি খাটায়, শিশির অনুকে তুই বলে সম্বোধন করে, তার কারণ একটাই, তারা খুব ভালো বন্ধু। অথচ সোহাকে সর্বদা তুমি আর ভিন্ন স্বরেই সম্বোধন করে। এটা হতে পারে তাদের মধ্যকার গভীর কোনো অনুভূতির কারণে। তার ছোট্ট মন যেটুকু পারে সেটুকুই ভাবে, অথচ তার জানাই হলো না কখনো শিশির ভাইয়ের মনটা তাকে কতটা ভালোবাসায় আগলে নিয়েছে মনের কুঠুরিতে। সোহার কথার জবাব শিশির দেওয়ার আগেই শিফা বলে উঠল, অবশ্যই যাবে, তোমরা দরকার পড়লে শরৎ নিয়ে যাবে। চাচির কথা শুনে চকিতে তাকালো শরৎ চাচির দিকে। সে কেন যাবে তাদের নিয়ে? শিশির আলতা ততক্ষণে ঘরের বারান্দায় এসে বসেছে মাদুরে। সেই আসার পর এখানে মাদুর পেতেছে সোহা, অনু এখনো সেখানেই বসা, সাথে যুক্ত হয়েছে শিফা আর জহিরও। জয়তুন অবশ্য রান্নাঘরে রুই মাছ ভাজছে, নকশির ক্লান্ত লাগছে বলে একটুর জন্য বিছানায় গায়ে লিয়ে দিয়েছে। শিশির মায়ের দিকে তাকিয়ে বলল, ভাই গেলে তো ভালো হয়, নয়তো তিনটা মেয়ে নিয়ে আমার মেলায় যেতে ভয় লাগতো। শিশিরের কথাটাতে টিপ্পনি ছিল বুঝতে পেরে তেতে উঠল অনু। সোহা শুধু নিঃশব্দে হেসে যাচ্ছে, কিন্তু তাদের দিকে পাত্তা না দিয়ে শরৎ বলল, আমি যাব না কাকি, শিশিরই পারবে তাদের নিয়ে যেতে, আর দূরে কোথাও তো না। অনু ফটাফট বলে বসল, আমাদের ভয় পাও নাকি শরৎচন্দ্র? নিশ্চিন্ত থাকো ব্রো, আর যাই হোক আমরা তিনজন তোমার ইজ্জত লুটবো না। অনুর হুটহাট লাগামহীন কথাবার্তায় এ নিয়ে প্রায় কয়েকবার লজ্জায় পড়ব শরৎ, শিশির আর তার চারপাশের মানুষজন। শিফা তো কথা শুনে জিভ কামড়ে ধরল। জহিরও পাশেই ছিল, তার ব্যাপারটা পছন্দ হয়নি, অন্তত আলতা সামনে আছে তাই। মেয়েটা এসব শুনে কি শিখবে এইটুকু বয়সে? সে নিজে বসা থেকে উঠে আলতাকে বলল, আলতা মা, তোর আম্মার খারাপ লাগছে, একটু যা তো ঘরে, তুই পাশে থাকলে তার একটু ভালো লাগবে। আলতা উঠে গেল। শিফা আর জহিরও চলে গেছে। শিশিরের চেহারা দেখে কিছু আন্দাজ করা যাচ্ছে না সে কি রেগে আছে নাকি না। তবে শরৎ চোখ মুখ শক্ত করে তাকিয়েছে অনুর দিকে, তা দেখে সোহা বেশ ঘাবড়ালো। কিন্তু যার উদ্দেশ্যে শরতের মুখের ভাব পরিবর্তন হয়েছে তার এ ব্যাপারে কোনো হেলদোল নেই। সে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের এক একজনের ভাব দেখে মনে হচ্ছে আমি কাউকে খুন করেছি। এমন রিয়াকশন দিচ্ছ যা দেখে জীবিত হয়েও মরণ মরণ ফিলিংস আসছে আমার। এসব কি ধরনের কথাবার্তা তোর? এটা কি শহর পেয়েছিস শোনো? এখানে সবাই কনজারভেটিভ মাইন্ডেড, কিছু জিনিসের লিমিটস আছে এখানে, তুই তো এতটা অবুঝ না। শিশিরের গলায় অপ্রকাশিত একটা শাসন স্পষ্ট টের পেল অনু। এই প্রথম মনে হলো তার আচরণ ঠিক নেই। সে শরতের দিকে তাকিয়ে বলল, সরি, বুঝতে পারিনি। শরৎ সে কথা শুনল না, উঠে চলে গেল বাড়ির বাইরে।
শিশির আর সোহা একদমই চুপচাপ বসে রইল আগের জায়গায়। আম্মা, তোমার কি কিছু লাগবো? মায়ের সিথান বরাবর বসে বড্ড আলতা স্বরে প্রশ্ন করল আলতা। নকশি শুয়েছিল চোখের ওপর হাত ফেলে। আলতার কথা কানে যেতেই সে উঠে বসল। কয়েক সেকেন্ড চুপচাপ মেয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কেমন আছিস তুই? আলতা মায়ের ডান হাতটা ধরে একটু হেসে বলল, আমি ভালো আছি আম্মা, তুমি কেমন আছো? তোমার শরীরটা এখন কেমন লাগে আম্মা? তুমি অনেক কালো হয়ে গেছো, আর এই যে গলার হাড়গোড় সব দেখা যাইতেছে। ঘরের উত্তর দিকে একটা জানালা আছে, সেটা খোলা থাকায় ভর দুপুরের উজ্জ্বল রোদের আলোয় ঘরটা আলোকিত। নকশি মেয়ের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কিছু সময়। তার হাত ধরে রাখা আলতার হাতটা তুলে গাঢ় এক চুমুখে বুকের কাছে জড়িয়ে ধরে রাখল কিছু সময়। তারপরে হঠাৎ ডুকরে কেঁদে উঠল নকশি। অকস্মাৎ মায়ের এমন কান্নায় ভরকে গেল আলতা। মাকে এবার এক হাতে জড়িয়ে ধরতেই মায়ের গলা শোনা গেল, আমি খুব খারাপ মা, তাই না রে? আমি তোকে একলা করে দিলাম, এজন্যই তুই আমার ছেড়ে গেলি। আমি স্বার্থপর হয়ে গেলাম আলতা মা আমার। আমি তোকে এতিম করে দিলাম, আমার বুকটা খালি করে দিলাম আমি তোকে ঢাকায় যেতে দিয়ে। একের পর এক অস্পষ্ট উচ্চারণে নকশি কত কি বলে চলেছে। কান্না আর আর্তনাদে ঘর জুড়ে এক শোকসভা তৈরি হয়ে গেল। আলতাও মায়ের আহাজারিতে কান্নাকাটি শুরু করলো। আর এই সবটাই দরজার বাইরে থেকে শুনল জহির, বারান্দা থেকে শুনল শিশির, সোহা, অনু আর শরৎ, রান্নাঘর থেকে শুনল জয়তুন আর শিফাও। প্রত্যেকটা মানুষের হৃদয় তাদের সেই কান্নার সাক্ষী হয়ে অনেকটা সময় বিষাদে জর্জরিত হলো। দুপুর ঘন হয়েছে, খাওয়ার সময় হয়েছে অনেক আগেই। মা মেয়ের এই বেদনার সমাবেশের সমাপ্তি টানতেই জয়তুন এলেন নকশির ঘরে। তার অতি পুরনো রাগী স্বরে ধমকে উঠলেন নকশিকে, আক্কেল জ্ঞান কিছুই হয় নাই তোর এখনো? এই যে কান্নাকাটি করতাছস, পেটেরটার যে ক্ষতি হইব সে খেয়াল আছে? আর এই যে তোর বড় মাইয়াটাও তো দুদিন পরে শহরে যাইব কা, ওরও কি মন টিকবো পড়ালেখায়? নকশি কথাগুলো বলেই আবার আলতাকে ধমকে উঠলেন, আর তুই কি বড় হইছস না আলতা? তোর আম্মার এই শরীরে তুই একটু বুঝবি না তারে? তুই এতিম হবি কেন? তোর আব্বা আম্মা, মামা মামি, জহির কাকা, শরৎ ভাই, শিশির ভাই, আবার নতুন আর একটা ভাই বোন হইব। তুই একলা কেমনে আলতা তোর আম্মারে বুঝতো? হ্যাঁ কি মইরা যাইব যে তোরে এতিম কইরে মরার কান্দার কান্তাছস? জয়তুনের কথার ধাঁচ বরাবরই রুক্ষ, অথচ তার মনটা ভীষণ কোমল। সে নকশি আর আলতাকে বকে ধমকেই কান্না থামালো, যেন নরম সুরে কথা বলা তার স্বভাবে কিছুতেই যায় না। মা মেয়ের কান্না পর্ব শেষ হতেই শিফা তাড়া দিলেন সবাইকে মুখ হাত ধুয়ে খেতে বসতে। এ বাড়িতে ডাইনিং টেবিল আছে, তবুও সবাই একসাথে নিচে বসে খেতে চাইল। নকশি বলেছিল সোহা আর অনুকে টেবিলে দিতে। অনু মুখের উপর বলে দিল তাকে মেহমানের মতো ট্রিট করলে এখানেই থাকবে না আর। সোহা অবশ্য অনুর মতো না বললেও নিচু স্বরে বলেছিল, আমাদের সাথে এমন পরপর আচরণ করলে খুব কষ্ট পাবো। খুশি হয়েছে সবাই তাদের কথা শুনে। মেঝেতে মাদুর পেতে একে একে প্রত্যেকে পাশাপাশি বসে খাওয়ার পর্ব সেরে নিল। তারপর কিছুটা সময় মহিলারা এ বাড়িতেই রেস্ট নিয়ে তবে বাড়ি ফিরল। শিশির, আহসান আর শরৎ আগেই বাড়ি চলে গিয়েছে। পরে শিফা, জয়তুন যাওয়ার সময় জহির বলে দিল আলতা এবারেই থাকুক 2 দিন। আলতা মুখে কিছু না বললেও মনে মনে অস্বস্তি বোধ করছিল। মনটা চাইছিল মায়ের পাশে, মায়ের কাছেই থাকতে, কিন্তু যতবার মনে পড়ে এ বাড়িটা তার বাবার নয়, তার আহসান মামারও নয়, তখনই অন্তর জ্বলে ওঠে। মায়ের মুখের দিকে তাকিয়ে সে এই জ্বালাপোড়া কষ্ট নিয়েই মন স্থির করে এখানে আজ রাতটা থাকবে বলে। রোদ শেষের বিকেলটুকু রক্তিম হয়ে কুয়াশার আড়ালে ধীরে ধীরে মিলিয়ে যেতেই নকশি একটা শাল নিয়ে আলতাকে ডাকল। সবাই চলে যাওয়ার পরই নকশি তাকে খুব জোর করেই নিজের পাশে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়েছে। আলতাও নিঃশব্দে মায়ের কোমর জড়িয়ে শুয়ে থেকে ঘুমিয়ে পড়েছিল।
এখন সন্ধে নামার মুখে বাইরের শীতের তীব্রতা আন্দাজ করে নকশি তাকে শাল দিয়ে ঢেকে আলতো স্পর্শে ডাকতে লাগলো। কিয়ৎক্ষণ পূর্বেই তো শিফা ফোন করে বলল, আলতাকে পাঠিয়ে দে জলদি, সন্ধ্যার পর সবাই মিলে মেলায় যাব। তোর এখন বাইরে বার হওয়ার ঠিক না, তা না হইলে তোকেও যাইতে বলতাম। নকশি জিজ্ঞেস করলো আর কে কে যাচ্ছে। তখন শিফা হাসতে হাসতে বলল, শরৎটা দিল ঝামেলা বাঁধিয়ে, হুট করেই বলছে আম্মা আর কাকিকেও নিয়ে যাব। বুঝছিস তো ঘটনা, ওই যে মেয়েগুলার সাথে যাইতে বলছি সে যাইব না, এজন্যই এমন বুদ্ধি বের করছে। নকশি আবারও হাসল। সত্যি শরৎটা একদম ভিন্ন। আজকালকার ছেলেরা যেখানে মেয়ে দেখলেই গা ঘেঁষে থাকতে চায়, সুযোগ খোঁজে কথা বলার, সেখানে এই ছেলেটা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকে। ওলি মেয়েটা সত্যিই তাকে পায়ে ঠেলে ভুল করেছে। নকশির এ কথার পিঠে শিফা শুধু দীর্ঘশ্বাস ফেলেছিল। ঘুম ঘুম চোখে আলতা জামা কাপড় বদলেছে, চুল আঁচড়ানোর একদমই ইচ্ছে হচ্ছে না বলে সে এমনিতেই ওড়না টেনে মাথায় দিচ্ছিল। তা দেখে নকশি ডেকে বলল, আয়নার সামনে দেখ, চিরুনি আছে, নিয়ে আয়। সরিষা আর কলাই ক্ষেতের মাঝখানের আইল দিয়ে হেঁটে চলছে শিশিররা। প্রত্যেকেই শীতের তোপে গা কাঁপিয়ে কুয়াশা সরিয়ে এগিয়ে চলছে মেলার দিকে। সারি বেঁধে চলতে চলতে নিজেদের মধ্যে আবার চলছে নানা রকম কথাবার্তা। মেলায় যাওয়ার জন্য শুধু যুবক যুবতী নয়, শরতের চাপে পড়ে বড়দেরও আসতে হয়েছে। আহসানুল্লাহ অবশ্য শরতের একবার বলাতেই তৈরি হয়েছে, জোর করতে হয়েছে জয়তুন আর শিফাকে। জহিরের বাড়ি থেকে ফিরেই সবাই একটু আধটু বিছানায় গড়িয়েছিল, শুধু শিশির বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। সন্ধ্যাকালে বাড়ি ফিরে সোহা আর অনুকে তাড়া দিলে অনু বলল শরৎকেও নিবে সাথে। শিশির ভেবেছিল ভাইকে বলবে, তবে জোরাজুরি করবে না সে, কিন্তু তার আর কিছু করতে হয়নি। অনু নিজেই গিয়ে জয়তুনকে বলল, চাচি শরৎ ভাইকেও বলেন আমাদের সাথে যেতে, শিশির ওপর ভরসা নেই, আমাদের খেয়াল রাখবে না সে। সোহা মিটিমিটি হেসেছে শুধু অনুর কথা শুনে। যে টোনে সে কথা বলছে তা অবিশ্বাস্য ছিল। এত নরম আর বিনয়ী সুরে অনু এর আগে কখনো কথা বলেছে বলে মনে পড়ল না তার। শরৎ তখন ঘরেই ছিল। মায়ের কাছে অনুর কথা বলা শুনে সে বিড়বিড় করে বলে উঠল, আল্লাহ, চরম নাটকবাজ মেয়ে তো এটা। জয়তুন এসে একবার বলাতেই শরৎ বিরক্তি করল না, তবে সেও বলে বসল, আম্মা আপনি আর কাকেও তৈরি হন, বাড়ির সবাই একসাথে যাব। মাগরিব শেষে একসাথে বেরিয়েছে সবাই। নকশি বাড়ি থেকে বের হবে না বলে জহিরকেও আর বলা হয়নি যাওয়ার কথা। বাড়ি থেকে বেশি দূরে নয় বলেই সবাই রাস্তা ছেড়ে ক্ষেত পেরিয়ে যাচ্ছে। আকাশ জুড়ে নক্ষত্রের জলজলে আলো থাকলেও আজ চাঁদহীন আকাশ বলেই হয়তো চারদিকে অন্ধকারে ঢাকা। আইল দিয়ে চলার সময় সবার প্রথমে আহসান চলছে, তার পেছনে শিফা আর জয়তুন, তাদের থেকে দুকদম পেছনেই আছে শিশির। আলোহীন পথে তার বাঁ হাতের মুঠোয় আলতার হাত। আলতা তার পেছন পেছন চলছে, যার ফলে শিশিরকে একটু বাঁকা হয়েই আগাতে হচ্ছে সামনে। আলতার পেছনে অনু, তার থেকেও পেছনে পড়ে আছে সোহা। বেচারি দুজোড়া জুতো এনেছে আসার সময়, কিন্তু তার দুঃখ দুজোড়া জুতোই উঁচু। সমান হিলের জুতো ছাড়া চিকন ক্ষেতের আইল দিয়ে চলতে সে হিমশিম খাচ্ছে খুব। কখনো এদিক তো কখনো ওদিক হেলে পড়ছে হাঁটতে হাঁটতে। শীতের রাতে এমনিতেই হাত পা জমে একাকার হয়ে আছে, তার ওপর আইল জুড়ে ঘাসের ওপর জমে থাকা শিশির বিন্দু পা ছুঁয়ে কাঁপিয়ে দিচ্ছে তাকে। তার পেছনেই আছে শরৎ, তার হাতেও আহসানুল্লাহর মতো বড় টর্চ বাতি। সে চলতে চলতে খেয়াল করেছে সোহার সেই নড়বড়ে চলন। মনে মনে একটুখানি হতাশ হলো সে। শহুরে মেয়েরা শহুরে ফ্যাশন সেন্স নিয়ে গ্রামে কেন আসে বুঝে পায় না সে। চলতে চলতেই তার মনে হচ্ছিল এই মেয়েটা যে কোনো মুহূর্তেই পড়ে গিয়ে একটা হুলস্থুল কাণ্ড ঘটাবে। মন বলছিল একটু সতর্ক করতে, পর মুহূর্তেই বাড়াবাড়ি ভেবে আর সে কিছু বলল না। মেলার প্রায় কাছাকাছি চলে এসেছে তারা। সরিষা ক্ষেত ফেলে এসেছে পেছনে, এখন তারা আছে কাঁচা মাটির রাস্তায়। দুধারে বাঁশঝাড় আর থেকে থেকে দুই একটা বাড়ি, অথচ কোথাও আলোর রেশটুকু নেই সেদিকে। আহসানুল্লাহ চলতে চলতেই অনেক কথা বলে চলছিল শিফাকে। বলেছিল কথা তাদের শৈশবের,
কিছু স্মৃতি হুট করেই তার সামনে দিয়ে কিছু একটা দৌড়ে গেল। পা থেমে গেল আহসানের, থামলো বাকিরাও। জয়তুন চোখে আজকাল একটু কমই দেখে, কিন্তু শিফা স্পষ্ট দেখল কালো কোনো এক চতুষ্পদ জন্তু ছুটে গেছে সামনে দিয়ে। সে কিছুটা আঁতকে উঠেই বলল, ওটা কি গো? সবাই থমকে গেল। সোহা ছিল একদম পেছনের দিকে, সে শুনতেই ভয়ে শিউরে উঠল। আহসানুল্লাহ হেসে বলল, শিয়াল ছিল, এত ভয় পাচ্ছ কেন? আসো। আলতা মোটেও ভয় পায়নি। তার এসব কুকুর শিয়ালে কখনোই ভয় হয়নি। ছোট থেকেই কত শত শিয়াল দেখেছে, তার তো শিয়াল দৌড়ানোর অভিজ্ঞতাও আছে। তবুও শিশির একটু কেমন যেন চমকালো তাকে নিয়ে। মুঠোয় রাখা হাতটা আরেকটুখানি শক্ত করে ধরল, ফিসফিসিয়ে বলল, ভয় পাস না? আলতাও তেমনই ফিসফিসিয়ে বলল, আমি শিয়াল ভয় পাই না। ওহো, আমি ভুলেই গেছি, তুই আবার শেয়াল ভয় পাবি কেন? শেয়াল নিজেই তোকে দেখলে ভয়ে মারা যায়। অনু বিস্মিত গলায় বলল, সত্যি? জয়তুন এ কথা শুনে জোরে হেসে ফেলল। সেও শিশিরের সাথে তাল মিলিয়ে বলল, হ, এই কথা সত্যি। আলতা তো আরো ছোট থাকতে একবার আমগো বাড়ির পেছনে খেতে শিয়ালের পিটাইতে জিল্লা লাইগা দাঁড়াইছিল। সেইবার নকশির হাতে ওই জিল্লার বাড়ি এ তো নিজেই খাইছিল। হাহা করে হাসির শব্দ অন্ধকার পথে ঝংকার তুলল। প্রত্যেকেই হাসছে খুব, আর আলতা লজ্জায় লাল হয়ে উঠছিল। ইস, কেমন কথা বলছে তারা! এখন সে বড় হয়েছে না, এভাবে তার মার খাওয়ার গল্প বললে সে লজ্জা পায় না বুঝি? হাসি গল্পে পথ ফুরিয়ে এলো। এখন একটু সামনেই চোখে পড়ছে ছোট ছোট খণ্ড আলো আর মাইকের উঁচু সাউন্ডে চলা বিভিন্ন অ্যানাউন্সমেন্ট। আর মাত্র 2 মিনিটের পথ, আর ঠিক সেই মুহূর্তেই ঝোপ থেকে কিছু একটা বেরিয়ে দৌড়ে গেল সোহার সামনে দিয়ে। সে ভয়ে চিৎকার করে পাশে থাকা শরতের কালো রঙের জ্যাকেট সহ খামচে ধরল। তার চিৎকারে সকলের পা থেমে গেল। আহসান পিছু ফিরে তার টর্চের আলো ফেলতেই অস্বস্তি বোধ করে আবার অন্যদিকে আলো ফেলল। ততক্ষণে প্রত্যেকেই ঘুরিয়ে তাকিয়েছে পেছনে। শরৎ অপ্রস্তুত হয়ে পড়েছে এক মুহূর্ত, তারপর নিজের হাতের টর্চের আলো পথের একপাশে ফেলে বলল, শেয়াল ছিল, এটা ভয় পাওয়ার কিছু নেই। সোহা তার হাত এখনো সরায়নি। সে আগের মতোই শরতের পেটের দিকে জ্যাকেট সহ শার্ট খামচে ধরে আছে। শরৎ টের পাচ্ছে মেয়েটা কাঁপছে খুব, বোঝাই যাচ্ছে ভয়টা সে বেশিই পেয়েছে। আহসানুল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে যেতে শিফাকে বলল, তুমি আর ভাবি আমার সাথে আসো, ওরা গিয়ে ঘুরে দেখুক মেলা, আমি তোমাদের মিষ্টির দোকানে ঘুরিয়ে আনি। অনু মিনিট খানেক সময় একদমই চুপ ছিল। সে ভীতু নয়, তবুও এমন আধার ঘেরা পথে কোনো জন্তুর উপস্থিতি তাকেও শিউরে দিয়েছে। তবে সে সামলে নিতে সক্ষম, কিন্তু সোহা তা পারবে না সে জানে। মেয়েটার ভয় কাটাতেই সে মজা করে উঠল, শরৎচন্দ্রের শার্ট কি তোর নিজস্ব সম্পত্তি পাইছিস? যেভাবে ধরছিস, বেচারা জ্যাকেটটা উপরে না থাকলে নিশ্চয়ই এটা ছিঁড়ে যেত এখন। সোহা লম্বা লম্বা শ্বাস নিল, ছেড়ে দিল শরতের জ্যাকেটটা। তবে এবার ভয়ের সাথে লজ্জায় পড়ে গেল ভীষণ। কি বাজে একটা ব্যাপার ঘটালো সে। শিশিরও অস্বস্তিতে কাটাতে বলল, ভয় পাস না, চলে এসেছে মেলায়। যাওয়ার সময় আমরা মেইন রোডে গাড়িতে যেয়ে যাব। সোহা নিজেকে ধাতস্থ করতে একটু সময় নিল, তারপর ক্ষীণ স্বরে শরৎকে উদ্দেশ্য করে বলল, সরি ভাইয়া, আমি আসলে বুঝতে পেরেছি, সংকোচ করতে হবে না, চলো। রাত যত বাড়ে মেলায় ভিড়ও তত বাড়তে থাকে। এজন্যই আহসানুল্লাহ মাগরিবের পর তাড়া দিয়েছিল বের হতে। কিন্তু মহিলাদের নিয়ে কি আর কোথাও সময়